আসসালামু আলাইকুম সবাইকে। সবাই শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো ভাইয়া চ্যাট বক্সে। যারা আমাদের সাথে জয়েন করেছো একটু জানাও যে স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, অর্থ বলতেছ, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, অল ক্লিয়ার মিশকাত বলতেছ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ফারজানা তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে, আমরা ৫ মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। দেখতে পাচ্ছি এখনো অনেকে জয়েন করছে। তো আমরা একটু ওয়েট করে ক্লাসটা শুরু করি, হ্যাঁ? আর তোমরা সবাই কি আজকে এক্সামটা দিয়েছো? একটু জানো তো ভাইরা, তোমাদের আজকে একটা লেকচারের উপরে ক্লাস হবে, তোমরা সবাই হয়তো জানো। যেটা কারণ তোমাদের আজকে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে, তাই না? সবাই কি এক্সাম দিছো? একটু জানো তো ভাইরা? হ্যাঁ, অনেকে দিয়ে দিয়েছো। ওদের অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর যারা এখনো দাওনি, যেহেতু ক্লাস একটা রাখা হইছে, যে বাকি সময়টা তোমাদের এক্সাম দেওয়ার জন্য। তোমরা ক্লাসের পরে এক্সামটা দিয়ে দিবা। ঠিক আছে? আমাদের সাথে আজকে অন্তর ভাইয়া থাকবেন। তো আমরা একটু ওয়েট করি, তারপর ক্লাসটা শুরু করে দিব। ওকে? আচ্ছা, একজন কোশ্চেন করেছে ভাই, রেকর্ডেড ক্লাসগুলো কতদিন থাকবে? এগুলো তোমাদের এইচএসসি এক্সাম পর্যন্ত থাকবে, হ্যাঁ? তোমাদের একদম বোর্ড এক্সাম পর্যন্ত থাকবে এগুলা, কোনো সমস্যা নাই। আর বাংলা, ইংলিশ, আইসিটি কোর্স কবে শুরু হবে নাকি শুরু হয়ে গেছে? না, এখনো শুরু হয়নি। কোর্স লঞ্চ করা হয়েছে, তোমরা ভর্তি হইতে পারো, ঠিক আছে? ৭ জুলাই থেকে আমাদের বাংলা ইংলিশের কোর্স শুরু হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে। তোমাদের কোর্স ফি ৳৬,০০০, যেটা এককালীন পেইড করতে হবে। আর অনলাইন ক্লাসের সময়সূচি ১০ টায়। সকাল ১০টা থেকে তোমাদের বাংলা ইংলিশের ক্লাসগুলা হবে। ঠিক আছে? আর সাথে তো তোমাদের প্রিন্টেড মাস্টার বুক দেওয়া হবে। ঠিক আছে? এগুলা মানে ওই কোর্সের আন্ডারে থাকবে। আর আইসিটি ক্লাসের টাইম ৭ টায়। তোমরা হয়তোবা ইয়েতে দেখতে পাইছো, আমাদের যে ওয়েবসাইটে লঞ্চ করা হয়েছে ওখানে দেওয়া আছে। আইসিটি ক্লাসের টাইমটা সন্ধ্যা ৭ টায়। মুনতাসির কোশ্চেন করেছিল। বইগুলা কবে পাবা? বইগুলো ব্রাঞ্চ থেকে তোমাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে? তোমাদের যে বাংলা ইংলিশের টাইমটা দেওয়া হয়েছে শুক্রবার, শনিবারও। তখন তো মানে কলেজ বন্ধ থাকে। এইজন্য টাইমটা সকালে দেওয়া হইছে। কবে থেকে? বললাম তো, ৭ জুলাই থেকে শুরু হচ্ছে তোমাদের বাংলা ইংলিশের কোর্সটা। আচ্ছা, বাংলা ইংলিশ আইসিটি কোর্সের বইগুলা পাবা তোমাদের কোর্স শুরু হওয়ার পর। ঠিক আছে? কোর্স শুরু হওয়ার পর তোমাদেরকে অ্যানাউন্স দেওয়া হবে। তোমরা ব্রাঞ্চ থেকে সবগুলো বই নিয়ে আসবা। ওকে? ঠিক আছে।
ওকে, আমরা হচ্ছে 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। মাফরু একটা কোয়েশ্চেন করেছো, সেটা হচ্ছে আইসিটি কোন বারে হবে? সেটা হচ্ছে শুধু ফ্রাইডেতে হবে, হ্যাঁ? ফ্রাইডেতে সন্ধ্যা ৭ টায়। এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা সবাই? একটু জানাও তো। হ্যাঁ, আমরা আগামী 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছ? ঠিক আছে। আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব ১-২ মিনিটের মধ্যেই। ঠিক আছে। আর তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আমরা হচ্ছে ক্লাসের পরে নিব। আর তোমরা হচ্ছে আমাদের যে ২ টা প্রোগ্রাম সম্পর্কে এতক্ষণ কোয়েশ্চেন করছিলা, সেটা হচ্ছে জাস্ট উদ্ভাস.com এ গিয়ে তুমি হচ্ছে ওইখানে যে আমাদের প্রোগ্রামগুলো আছে ওইখানে গেলে হচ্ছে তুমি সবগুলা বিস্তারিত জেনে যাবা। কোর্স ফি থেকে শুরু করে কতটা ক্লাস হবে, কতটা বই দেয়া হবে তোমাদেরকে। ঠিক আছে? সবকিছু ওইখানে এভরিথিং ডিটেইলস এ বলা আছে। তো তোমরা হচ্ছে একটু কষ্ট করে আমাদের যে ওয়েবসাইটটা আছে উদ্ভাস.com ওইখানে একটু ব্রাউজ করে একটু দেখে নিও সবগুলা। ঠিক আছে? হ্যাঁ, আইসিটিটার এখনো ডিটেইলস দেয়নি। পেয়ে যাবা খুব তাড়াতাড়ি ডিটেইলসটা। ঠিক আছে? ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের সরল রেখার প্রথম লেকচারে। আমাদের আজকে কত HM27। তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। ওকে, নূরজাহান বলছো লং টাইম নোসি, কি হবে? লাস্ট ক্লাসে তো ম্যাথের আমি নিচ্ছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, চলো তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাস আজকে শুরু করে ফেলবো। আমাদের লাস্ট যে চ্যাপ্টার ছিল ত্রিকোণমিতি শেষ করে আমরা হচ্ছে আজকে সরলরেখা শুরু করছি। সরলরেখা একটা বড় চ্যাপ্টার, কিন্তু ত্রিকোণমিতি থেকে সরলরেখার বেশ কিছু পার্থক্য আছে। মূল পার্থক্য হলো যে ত্রিকোণমিতিতে আমাদের অনেক কিছু একটু বেশি প্রমাণ টাইপের, একটু মনে রাখা লাগে, অনেক বেশি সূত্র। হ্যাঁ, কিন্তু সরলরেখার এই দিকটা অনেক ভালো যে সরলরেখার ক্ষেত্রে অনেক বেশিরভাগ জিনিসপাতি তুমি নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকেই সলভ করে ফেলতে পারবা। তোমার মুখস্থ রাখা লাগে বা স্টেপ গুলা জানতে হয়, এই ধরনের সমস্যাগুলো সরলরেখায় বেশ কম। তুমি যদি জিনিসগুলো বুঝো, তুমি দেখবে যে নিজে নিজেই বেশিরভাগ সব অঙ্ক করে ফেলতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে আমরা সামনে আগাচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, চলো আমাদের প্রথমেই তোমাদের ত্রিকোণমিতির যে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল আমরা ওটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। তোমরা একটু আমাকে চ্যাট বক্সে জানাও তো সবাই এটা কি নিজেরা চেষ্টা করছো কিনা, সবাই কি ট্রাই করছো এটা সলভ করার? আশা করি সবাই করছো। আচ্ছা, তো চলো এইখানে আমরা দেখি প্রশ্নে কি বলছে। যে আমাকে বলছে দেখাও যে সি ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি অর 135 ডিগ্রি। অর্থাৎ বেসিক্যালি আমাকে এখানে সি এর অ্যাঙ্গেলটা বের করতে বলছে, যে সি কোণটার মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু কোসাইন রুল ইউজ করে এই ম্যাথটা খুব সহজে করতে পারি। আমরা জানি যখন বাহুর সম্পর্ক দেওয়া থাকে, দেখো এখানে সব বাহুর সম্পর্ক দেওয়া, তখন আমরা কোসাইন রুল ইউজ করি। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো cos c কত বের করতে হবে। cos c কত হয় এটা বের করতে হবে। এটার আমরা ফর্মুলা সবাই জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এই ফর্মুলা তোমরা সবাই জানো। আমি কেন এটা আরেকবার করে লিখলাম, এটা মনে করায় দেওয়ার জন্য, যখন আমার c দরকার হয় কোনটা, তখন আমাদের c স্কয়ারের আগে কি থাকে বলতো? মাইনাস থাকে। আমাদের যদি কোণ দরকার হয় c, তাহলে আমরা c স্কয়ারের আগে মাইনাস দিব। ওকে, তাহলে চলো আমরা এই ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি। কিভাবে করব দেখো, আমরা a টু দি পাওয়ার অফ 4 কে লিখবো হচ্ছে a স্কয়ার হোল স্কয়ার, b টু দি পাওয়ার অফ 4 কে লিখবো b স্কয়ার হোল স্কয়ার,
সি টু দি পাওয়ার অফ 4 কে লিখবো মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এইখানে আমি যদি শুরুতে এই কাজটা করতাম তোরা সবাই আটকাইতে যে ভাই কেন করলেন এই কাজ, এটার আগে কেন মাইনাস নিলেন? আমি কিন্তু এই জন্য আগে এই ফর্মুলাটা লিখে আসছি যে আমাদের এই ফর্মুলাতে আনার জন্য সি এর আগে মাইনাস লাগবে, এই জন্য আমরা এখানে মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার লিখছি। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখি, রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 2a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার, এরকম আছে। পুরো জিনিসটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে দেখো তো কি থাকবে, থাকবে হচ্ছে দেখো a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার, স্কোয়ারে মিস গেছে, মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। পরের সবগুলোকে বাম পাশে নিয়ে যাও, এটা কি হয়ে যাবে মাইনাস 2a স্কোয়ার সি স্কোয়ার, এটাকে লেখা যায় এভাবে 2a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে লেখা যায় প্লাস 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। পুরোটাকে a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ফর্মুলাতে আনার জন্য আমার দরকার হচ্ছে একটা 2a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে আমি একটা 2a স্কোয়ার বি স্কোয়ার যোগ করছি, রাইট হ্যান্ড সাইডেও সেম কাজটাই করতে হবে, 2a স্কোয়ার বি স্কোয়ার যোগ করতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমি যোগ করলাম কেন, ফর্মুলায় ফেলানোর জন্য, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে ফর্মুলাতে যদি ফেলে দাও দেখো তো কি দাঁড়ায়, এটা দাঁড়াবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে থেকে যায় 2a স্কোয়ার বি স্কোয়ার। ওকে, খুব ভালো কথা। এখন দেখো পুরোটাকে যদি আমি রুট করে দেই তাহলে স্কোয়ার গুলা গায়েব হয়ে যাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু থেকে যাবে হচ্ছে √2ab। আমাদের এই ফর্মুলাতে আনার জন্য 2ab দিয়ে ভাগ করতে হবে, তাহলে একটা কাজ করো পুরোটাকে 2ab দিয়ে ভাগ করে ফেলো। তাহলে এটাকেও 2ab দিয়ে ভাগ করে ফেললাম, এটাকেও 2ab দিয়ে ভাগ করে ফেললাম। তাহলে কি হয় আসলে খেয়াল করে দেখি, এইটাকে আমরা লেফট হ্যান্ড সাইডকে বলতে পারি cos c, লেফট হ্যান্ড সাইডকে বলা যায় cos c। এখানে যখন আমরা রুট করছি একটা প্লাস মাইনাস দেওয়া উচিত ছিল, যেটা আমরা মিস করে গেছি, এখানে একটা প্লাস মাইনাস হবে, ab কাটা থেকে যায় হচ্ছে প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2। তাহলে দেখো যেহেতু প্লাস মাইনাস আছে আমরা c এর দুইটা মান পাবো, c ইজ ইকুয়ালস টু যখন 1/√2 তখন c ইজ ইকুয়ালস টু হবে 45 ডিগ্রি, আর যখন মাইনাস 1/√2 তখন c ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 135 ডিগ্রি। দেখো এই ম্যাথটা বোর্ডের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বোর্ড এবং অ্যাডমিশন দুটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? ওকে, তাহলে সামনে আগাচ্ছি। সূত্রটাকে বর্গ করে দিলে হয়, হ্যাঁ একই কথা, আমরা এইটাকে বর্গ ফরম্যাটে এনে সূত্রতে কনভার্ট করছি, তুমি যদি উল্টা প্রসেসে যাও সূত্রকেও তুমি বর্গ করে এই ফরম্যাটে যেতে পারো। ওকে, ইয়েস, ইজি প্রসেস, কিন্তু ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় এই গুরুত্বপূর্ণ ম্যাথগুলা তোমাদেরকে ক্লাসে করানোর পাশাপাশি হোমওয়ার্কেও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলাই থাকে। তো আমি বারবার বলি তোমরা হোমওয়ার্কের ম্যাথগুলো কিন্তু অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে। ওকে, তো আমরা হচ্ছে সরল রেখা হচ্ছে এখন শুরু করব। তো সবাই আশা করি প্রস্তুত আছো, আমরা হচ্ছে সরল রেখায় চলে যাচ্ছি। তো সরল রেখার শুরুতেই আমরা যেটা নিয়ে একটু কথাবার্তা বলি সেটা হচ্ছে বিন্দু। বিন্দু বা একটা বিন্দু জিনিসটা কি, আসলে আগে বিন্দু নিয়ে কথাবার্তা বলি। বিন্দু জিনিসটা কি? বিন্দু হলো যার কোনো দৈর্ঘ্য নাই, কোনো প্রস্থ নাই, কোনো উচ্চতা নাই, শুধুমাত্র কি আছে, শুধুমাত্র একটা অবস্থান আছে। বিন্দু হচ্ছে একটা অবস্থানকে বোঝায়, তাকে আমরা বিন্দু বলি। এখন অবস্থান এটাকে আমরা ডিফাইন করি কিভাবে? মনে করো তুমি তোমার বন্ধুকে, সাপোজ তুমি হচ্ছে একটা মাঠের মধ্যে আসতো, ঠিক আছে, তুমি একটা সাপোজ মাঠের মধ্যে আসতো, তুমি কি করছো, ওই মাঠের মধ্যে তুমি গর্ত খুঁড়ে একটা মনে করো ট্রেজার রেখে দিছো, ঠিক আছে, একটা মনে করো তোমার ট্রেজার তুমি হচ্ছে গর্ত খুঁড়ে মাঠের মধ্যে রেখে দিছো। এখন তোমার একটা বন্ধু আসে তোমার কাছে, ও ওই ট্রেজারটার লোকেশন জানতে চায়। তুমি সেই অবস্থানটাকে, ওই ট্রেজারের যে অবস্থান, যে লোকেশন, এটাকে তুমি কিভাবে প্রকাশ করবে? তোমার কিন্তু প্রকাশ করার জন্য একটা সিস্টেম জানা থাকতে হবে, ঠিক আছে। এই যে একটা অবস্থানকে প্রকাশ করার সিস্টেম, এটাকেই বলা হয় হচ্ছে স্থানাঙ্ক। অবস্থানকে প্রকাশ করার সিস্টেমই হচ্ছে স্থানাঙ্ক। স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশের পদ্ধতি, স্থানকে আমরা অঙ্কের মাধ্যমে যে প্রকাশ করি এটাকে আমরা বলি হচ্ছে স্থানাঙ্ক। ভাই এইখানে এই ছবিটার কাহিনী কি? এই ছবিটা হচ্ছে বেসিক্যালি রেনে দেকার্তের ছবি। রেনে দেকার্তের ছবি। রেনে দেকার্তে তিনি হচ্ছে এই স্থানাঙ্কের তাকে জনক বলা হয়।
তিনি এরকম কথিত আছে, গল্পটা হচ্ছে এরকম যে তিনি হচ্ছে তার বিছানায় শুয়েছিলেন, তিনি দেখছিলেন বিছানায় শুয়ে শুয়ে যে একটা মাছি হচ্ছে দেখো ভ্রমণ করছে, দেখো শুয়ে আসছে, তিনি একটা মাছিকে দেখছেন যে একটা মাছি ভ্রমণ করতেছে। হ্যাঁ, আচ্ছা, তো মাছিকে দেখে তার মনে হলো যে এই মাছির স্থানকে, এই মাছির অবস্থানকে আমি কিভাবে প্রকাশ করতে পারি। তখন তিনি এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধারণা দেন। ঠিক আছে, তখন তিনি সেই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধারণা দেন। তো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা এই দুটো নিয়ে একটু আলোচনা করব যে কোনটা কি বোঝায়। গ্রিন কালারে কিছু বোঝা যায় না এটাতে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হাইলাইটার অন্য ইয়াতে ইউজ করব। ঠিক আছে, আচ্ছা ওকে, তো আমি হচ্ছে তোমার হাইলাইটার অন্যভাবে ইউজ করব, দরকার হলে না ইউজ করব, দরকার ডিরেক্টলি কলম ইউজ করব যদি না বোঝা যায়। ওকে, আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে না? কারো কোনো প্রশ্ন নাই? ওকে, তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে ওই আমাদের গল্পে ফিরে যাই, যে তুমি ওই ট্রেজারের অবস্থান, তোমার বন্ধুকে তুমি হচ্ছে প্রকাশ করতে চাও বা বলতে চাও। এটার জন্য শুরুতেই যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো মানে কি? এমন একটা জিনিস যার সাপেক্ষে তুমি ওই বস্তুটার অবস্থান বলবে। এখন মনে করো যে ওই মাঠের মধ্যে একটা বট গাছ আছে, তুমি ওই বট গাছের সাপেক্ষে ওই ট্রেজারটা কোথায় আছে তুমি তার অবস্থান বলতে চাও। এখন তুমি এভাবে বলতে পারো যে এই বট গাছটা থেকে 10 মিটার পশ্চিমে যাও, তারপর 15 মিটার উত্তরে যাও, তাহলে তুমি হচ্ছে ওই ট্রেজারটা পেয়ে যাবে। এটা কিন্তু একটা অবস্থান প্রকাশ করার জন্য খুবই ভালো একটা পদ্ধতি। এটার জন্য দেখো আমরা কি কি লাগছে, একটা প্রথমে প্রসঙ্গ কাঠামো লাগছে। হ্যাঁ, বট গাছটা হচ্ছে সেই প্রসঙ্গ কাঠামো। তারপর তুমি কি বললা, 10 মিটার পশ্চিমে যাও, 15 মিটার উত্তরে যাও, তুমি পেয়ে যাবা। রাইট? তাহলে এইভাবে কিন্তু তুমি ইজিলি ওই অবস্থানে পৌঁছে যেতে পারবে। এই যে সিস্টেমটার কথাটা আমরা বললাম, এই সিস্টেমটা অনেকটা ম্যাচ করে যায় হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের একটা প্রসঙ্গ কাঠামো দরকার হয়। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো দরকার হয়, এটাকে আমরা বলি হচ্ছে ও বিন্দু। এবং এই যে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলি, ম্যাথের ক্ষেত্রে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে এক্স অ্যাক্সিস। এটার বিপরীত সাইডকে বলি এক্স প্রাইম, ওয়াই অ্যাক্সিস এবং ওয়াই প্রাইম। এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের জায়গায় শুধু আমরা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম ইউজ করছি, বাকি কনসেপ্টটা কিন্তু সেম। দেখো তুমি কি বলছিলা, তুমি বলছিলা হচ্ছে সাপোজ 10 মিটার পশ্চিমে যাও, তাহলে দেখো ও মনে করো 10 মিটার পশ্চিমে এই দিক বরাবর গেছে, 10 মিটার পশ্চিমে গেছে। এরপর তুমি বললা যে 15 মিটার উত্তরে যাও, এটা মনে করো 15 মিটার উত্তরে ও গেছে, এই বিন্দুতে পৌঁছেছে। হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে আমাদের বেসিক্যালি বলতে পারো যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই সাইডকে আমরা বলি হচ্ছে এক্স অ্যাক্সিস, এটাকে বলি ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে কত ঘর গেছে এটাকে আমরা প্রথমে লিখি, এক্স অ্যাক্সিসে গেছে কত ঘর, 10 ঘর সাপোজ গেছে। ওয়াই অ্যাক্সিসে গেছে মনে করো 15 ঘর, তাহলে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে 10,15 এইভাবে। এখানে 10 কে বলা হয় হচ্ছে ভুজ, এক্স অ্যাক্সিসে কত ঘর গেছে এটাকে বলা হয় হচ্ছে ভুজ, এবং ওয়াই অ্যাক্সিসে কত ঘর গেছে এটাকে বলা হয় হচ্ছে কোটি। বুঝতে পারলাম? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে হচ্ছে আমাদের একটা প্রসঙ্গ কাঠামো থাকে। সেটা হচ্ছে আমাদের দেখো এই যে ও বিন্দুটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু, তার থেকে আমরা বলি যে এক্স অ্যাক্সিসে এত ঘর যাও, ওয়াই অ্যাক্সিসে এত ঘর যাও, তুমি ওই বিন্দুটা পেয়ে যাবে। আরো একটা ভাবে প্রকাশ করা যায়, আরো একটা ভাবে কিন্তু তোমার ওই অবস্থানটা লোকেট করা যায়। কিভাবে? তুমি বললা যে ওই বটগাছ থেকে 15 মিটার দূরে যাও, তুমি জাস্ট একটা ডিস্টেন্স বললা, তুমি বলো না যে উত্তরে এত মিটার, তুমি বলো না যে পশ্চিমে এত মিটার, তুমি জাস্ট খালি দূরত্বটা বললা যে বটগাছ থেকে 15 মিটার দূরে যাও। তাহলে কি আসলে হবে? তুমি বলো তো, খুঁজে পাওয়া যাবে? খুঁজে কিন্তু পাওয়া যাবে না, তাই না? কেন খুঁজে পাওয়া যাবে না? কারণ 15 মিটার দূরে যাও বলতে এটা যে কোনো ডিরেকশনে হইতে পারে। বেসিক্যালি ওই বটগাছ থেকে 15 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তের উপর, ওই বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু হইতে পারে, তাই না? তাহলে কিন্তু এটা কিন্তু এক্সাক্ট একটা লোকেশন হইল না। তাহলে তোমার দূরত্বের সাথে আরেকটা কি দরকার বলতো? ডিরেকশন দরকার। রাইট? দিক জানতে হবে, দূরত্বের সাথে তোমার জানতে হবে ডিরেকশনটা। এই যে দূরত্ব আর ডিরেকশন দিয়ে কোনো স্থানকে প্রকাশ করার পদ্ধতি, এটাকে বলা হয় হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি করি, আমাদের এইখানেও অবশ্যই একটা প্রথমে মূল বিন্দু থাকতে হবে, এখানেও প্রথমে অবশ্যই একটা আমাদের প্রসঙ্গ কাঠামো থাকতে হবে। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে পোল।
যাকে আমরা এখানে ও দিয়েই প্রকাশ করি। কি বলি? এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে পোল। পোল মানে হচ্ছে মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তাহলে আমি কত বললাম? আমি বললাম যে ভাইয়া 15 মিটার দূরে যেতে হবে। সাপোজ 15 মিটার দূরে, তাহলে এইটুকু মনে করো হচ্ছে 15 মিটার। আমি একটা শুধুমাত্র ডিস্টেন্স বলছি, কিন্তু আমার ডিরেকশনটা দরকার। ডিরেকশনটা আমি কিভাবে দেই? অ্যাঙ্গেল দিয়ে দেই, ঠিক আছে? কিন্তু অ্যাঙ্গেল বা কোণ বলার জন্য কিন্তু তোমার একটা রেফারেন্স ফ্রেম দরকার হয়। তুমি কোণটা কার সাথে? আমি বললাম যে বটগাছ থেকে 15 মিটার দূরে যাও 30 ডিগ্রি কোণ করে। কোণটা কার সাথে করব? ওটা তো দরকার হয়। এই যে কোণটা করি হচ্ছে আমরা দেখো এই এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে হচ্ছে আমরা কোণটা করি, ঠিক আছে? এই কোণটা করে আমি মনে করো তোমাকে বললাম সাপোজ 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলে যাও, তাহলেও কিন্তু তোমার ওই বিন্দুতে পৌঁছানো সম্ভব, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে আমরা এক্স অ্যাক্সিসে যতটুকু যায় ওটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি বা ভুজ বলি, ওয়াই অ্যাক্সিসে কতটুকু যায় ওটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি বা কোটি বলি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের এক্স ওয়াই এর কাহিনী নাই। মোট পোল থেকে দূরত্ব কত ওটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, যে মোট দূরত্ব কত, এবং এই অ্যাঙ্গেলটা কত এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে, এটাকে আমরা কি বলি? এটাকে হচ্ছে আমরা থিটা বলি। সবাই বুঝতে পারছি? ওকে, কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে সামনে আগাচ্ছি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোণ লাগে, ঠিক কাউসার ঠিক বলছো। ভেক্টর টাইপ নাকি? হ্যাঁ, ভেক্টর টাইপ চিন্তা করতে পারো। আচ্ছা, 2 নাম্বার ভাইয়া রায়হান, তোমার প্রশ্ন আমি বুঝি নাই। আচ্ছা, তাহলে চলো আমরা এখন কি করবো? আমরা এখন সামনে আগাচ্ছি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতে কিভাবে যাব? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিছুই না, চিন্তা করে যে তুমি বোর্ড দেখতে পাচ্ছ, এই যে আমার কলমটা, এটাকে চিন্তা করতে পারো হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? তো এখানে আমরা 3টা অ্যাক্সিসে হচ্ছে আমরা নরমালি হিসাব নিকাশ করি। তো ওইটা আমাদের এখন আমার মনে হয় না খুব একটা দরকার আছে। আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতেও কার্তেশিয়ান আছে, পোলার আছে, ওটা তোমরা বড় হয়ে শিখবা। ওটা যখন তোমরা গ্রাজুয়েশন করতে যাবা, গ্রাজুয়েশন করবা, তখন হচ্ছে তোমরা এগুলা নিয়ে আরো শিখবা। তোমরা যদি এই ইঞ্জিনিয়ারিং লাইনে থাকো আর কি, তখন তোমাদের এগুলা পড়াশোনা করতে হবে। আচ্ছা, চলো আমরা হচ্ছে এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা নিয়ে একটু ডিটেল পড়াশোনা করি। এটা নিয়ে মেইন কথা আমরা অলরেডি বলে ফেলছি, যে আমরা যদি এক্স কমা ওয়াই পয়েন্টে যেতে চাই, আমরা বলি যে এক্স অ্যাক্সিসে এক্স ঘর যাও, ওয়াই অ্যাক্সিসে ওয়াই ঘর যাও, তাহলে এই বিন্দুটা হবে হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু। ওয়াই অক্ষ হতে বলতো এই এক্স কমা ওয়াই বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব কত? এই এক্স কমা ওয়াই বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে? খেয়াল করে দেখো তো, এটা কিন্তু হবে হচ্ছে আমাদের, দেখো ওয়াই হবে না, এটা কিন্তু আমাদের এক্স। দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা কিন্তু এই যে এইটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব। তো এটা কিন্তু সবাই কনফিউজ হয়ে যায় যে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব, এটা কিন্তু ভাইয়া ওয়াই না, এটা কিন্তু এক্স। আর এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব, এটা কিন্তু ভাইয়া এক্স না, এটা কিন্তু ওয়াই। এই জিনিসটা সবাই মিস্টেক করে, সবাই ভুল করে। এইটা এইটা ভুল করা যাবে না। ওকে, তাহলে এটা কিন্তু একটু মাথায় রাখবো আমরা সবাই। রাত বলছো জেড অ্যাক্সিস এর উপাংশের সূত্র আছে কিনা? হ্যাঁ আছে, কিন্তু এটা তোমাদের এখন এটা নিয়ে ইয়া করার দরকার নাই। আচ্ছা, ওকে, তো এইটা আশা করি সবাই বুঝতে পারছো যে এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব এবং ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব, এটা যে একটু উল্টা হয় দেখতে, হ্যাঁ কিন্তু লজিক্যাল, এটা তোমরা ছবি দেখলেই বুঝতে পারো। এটা একটু আমরা খেয়াল রাখবো। ভাইয়া মডিউলাস কেন আছে? ভাইয়া মডিউলাস থাকার রিজনটাও খুবই অবভিয়াস। আমার একটা বিন্দু যদি হয় মনে করো যে এইখানে, এটা মনে করো আমার মূল বিন্দু, আমার এক্স ওয়াই বিন্দু মনে করো এইখানে, এটা মনে করো হচ্ছে -2,3। আমাকে বলো যে এক্স অক্ষ হতে এর দূরত্ব কত? সবাই চ্যাট বক্সে বলো তো, এই বিন্দুটার এক্স অক্ষ হতে দূরত্ব কত? ভেরি গুড সাদ, ভেরি গুড নাফিস, সিয়াম, রায়হানেরটা একটু ভুল হয়েছে, মাহফুজ ঠিক বলছে যে আমাদের এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব, এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব কিন্তু এখানে দেখো এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব এটা কত? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই দূরত্বটা কিন্তু 3। এক্স অ্যাক্সিস থেকে দূরত্বটা কিন্তু হচ্ছে আমার 3, তাই না? কারণ এই উচ্চতাটা কত? 3 না? আমরা ওয়াই অ্যাক্সিসে কতটুকু যাই? 3 যাই, তাহলে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে 3। এবং আমাকে বলো তো ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কত? ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব কত? সবাই চ্যাট বক্সে দেখি। মাহাদি বলছো 2, পুষ্পি বলছো 2, ফারজানা বলছো -2, মুনতাসির বলছো -2, রামিসা -2, ঐশী বলছো 2, ফারজানা -2। আচ্ছা ভাইয়া মাথায় রাখবা, দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, দূরত্ব সবসময় পজিটিভ একটা টার্ম, ঠিক আছে? এই আমাদের ওয়াই অ্যাক্সিস থেকে যে দূরত্ব, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ একটা টার্ম। এটা কিন্তু কত হবে জানো? এটা হবে 2। ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্বটা হবে হচ্ছে 2। এই মাইনাসটা বলতে হচ্ছে আমরা ডিরেকশনটা বুঝাই। আমরা কনভেনশন ধরে নিছি যে ডান দিকে গেলে এক্স পজিটিভ, বাম দিকে গেলে এক্স নেগেটিভ, এটা একটা কনভেনশন।
ওকে, বাট দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এটা একটু মাথায় রাখবো আমরা সবাই। ওকে, সবাই ক্লিয়ার হয়েছে জিনিসটা? এই জন্য কিন্তু এখানে মডুলাস আসছে। মডুলাস কেন আসছে হোপফুলি সবাই বুঝছি। ওকে, সামনে গেছি তাহলে। এইখানে আমরা যে কনভেনশনটার কথা বলতেছিলাম, কনভেনশনটা নিয়ে এখানে সুন্দর করে সবকিছু এক্সপ্লেইন করা আছে যে আমাদের কোন চতুর্ভাগে আমাদের কনভেনশনটা কিরকম। আমাদের এটা যদি হয় আমাদের হচ্ছে এই আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে আমাদের দেখো ডান দিকে হচ্ছে এক্স পজিটিভ হয়, তাই না? ডান দিকে এক্স পজিটিভ হয়, তাহলে এইখানে এক্স হবে পজিটিভ, এখানেও এক্স হবে পজিটিভ। বাম দিকে এক্স নেগেটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ। আচ্ছা, এরপর ওয়াই এরটা যদি চিন্তা করি, উপরের দিকে ওয়াই হয় পজিটিভ, নিচের দিকে ওয়াই হয় নেগেটিভ, তাহলে এইটা হবে পজিটিভ, এইটা হবে পজিটিভ, নিচের দিকে ওয়াই নেগেটিভ, তাহলে এইটা হবে নেগেটিভ, এইটা হবে পজিটিভ। তাহলে এই জিনিসগুলো আশা করি আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। হ্যাঁ, কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা আশা করি সবাই জানি, রাইট? ওকে, সামনে গেছি তাহলে। ওকে, সো আমাদের নেক্সট যে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, আচ্ছা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কথাবার্তা অলরেডি বেশিরভাগ কথা বলে ফেলছি যে আমরা শুধুমাত্র দূরত্বটা ক্যালকুলেট করি যে কত দূরে আছে সেটা, অ্যাঙ্গেলটা হিসাব করি যে আমাদের কত অ্যাঙ্গেলে আছে সেটা, অ্যাঙ্গেলটা অলওয়েজ হিসাব করি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখানে আমরা অ্যাঙ্গেলটা হিসাব করি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে দেখো আর থিটা বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে বলো তো দেখি তো? মূল বিন্দু থেকে এই আর থিটা বিন্দুর দূরত্বটা কত হবে? এটা হবে হচ্ছে আর, ঠিক? ধনাত্মক এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে? ধনাত্মক এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হবে হচ্ছে থিটা। এটাই হচ্ছে আর আর থিটার পরিচয়। ওকে, এটাই হচ্ছে আর আর থিটার পরিচয়। এখন ঝামেলা কোথায় বলি? ঝামেলা হচ্ছে যে ভাইয়া, আচ্ছা, থার্ডে দুইটা নেগেটিভ হবে না? আচ্ছা দেখি তো আমি কি ভুলভাল করছি? হ্যাঁ, একটু ভুল করছি, দাঁড়াও। কি ভুল করছি? এই যে এইখানে এটা পজিটিভ দিয়ে ফেলছি, তাই না? এটা একটু নেগেটিভ হবে। হ্যাঁ, দুঃখিত, প্রিন্টিং মিস্টেক। ওকে, ওকে, হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, থার্ড কোয়াড্রান্ট মাইনাস হবে, দুঃখিত, ওটা লিখতে ভুলে গেছিল। ওকে, আমরা এখানে ছিলাম হচ্ছে যে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা বলছিলাম দূরত্বটা হচ্ছে আর, অ্যাঙ্গেলটাকে হচ্ছে থিটা। এখন এই থিটা নিয়ে একটু ভেজাল আছে। ভেজালটা কোথায়? ভেজালটা হলো তুমি এই বিন্দুকে বলতে পারো, সাপোজ আমি একটা পেজ নেই, হ্যাঁ, একটা পেজ নিয়ে জিনিসটা একটু ডেসক্রাইব করার ট্রাই করি। মনে করো এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, মনে করো একটা বিন্দু আছে এইখানে। এখন এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে মনে করো এই দূরত্বটাকে হচ্ছে মনে করো 5, আর এই অ্যাঙ্গেলটুকু মনে করো হচ্ছে তোমার 60 ডিগ্রি সাপোজ। তাহলে তুমি যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে প্রকাশ করতে চাও তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে 5,60 ডিগ্রি। ভাইয়া এতটুকু হলে না কোনো ঝামেলা ছিল না, কিন্তু ঝামেলা কোথায় জানো? তুমি এটাকে 5,60 ডিগ্রি লিখবা, আরেক দল লোক চলে আসবে, সে বলবে যে কেন তুমি এক্স অক্ষের ধনাত্মক দিক মানে তো এইটা, তাই না? এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে এই লাইনটার সাথে এইটার সাথে তোমার অ্যাঙ্গেলটা মেজার করতে হবে, এই লাইনটার সাথে। তাহলে আমি যদি এটাকে এইভাবে মেজার করতে চাই, যে এই লাইনটার সাথেই মেজার করতেছি, কিন্তু আমি এইভাবে যদি মেজার করি তাহলে এটা কত হবে? এটা হবে যে 300 ডিগ্রি, কিন্তু এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি, ক্লকওয়াইজ ঘুরতেছি, এই জন্য অ্যাঙ্গেলটা হচ্ছে কত? মাইনাস মাইনাস 300 ডিগ্রি। তাহলে ভুল কোথায়? তাহলে ভুল বলার তো ভাই উপায় নাই। ও যদি বলে যে এই অ্যাঙ্গেলটা আসলে 60 ডিগ্রির জায়গায় আমি -300 ডিগ্রি বলবো, ওর কথা কি ভুল বলার কোনো উপায় আছে? ওর ভুল বলার কোনো উপায় নাই। তাহলে ও চাইলে এটাকে বলতে পারে যে ভাই এটা হচ্ছে 5, -300 ডিগ্রি। তুমি কি বলো? ভাই ঠিক আছে ভাই, প্রথম জন্য ঠিক, দ্বিতীয় জন্য ঠিক, আমি কোনো ঝামেলা যাব না। আরেকজন আছে কি বলবে? আরেকজন আছে বলবে হচ্ছে যে ভাই আমি কি করব? আমি ত্রিকোণমিতিক কোণে আমি জানি ইচ্ছা মতো ঘোরা যায়, আমি কি করব? আমি এই যে একবার ঘুরলাম, তারপরে এসে আরেকবার একটু ঘুরবো, তাহলে আমি মোট কতটুকু কোণ ঘুরলাম? ত্রিকোণমিতিতে এটা হচ্ছে কত কোণ? এটা হচ্ছে 420 ডিগ্রি কোণ। তাহলে ও বলতেছে যে ভাই আমি এটাকে লিখবো 5,420 ডিগ্রি। এই ভুল বলা যাবে? ভুল কিন্তু বলা যাবে না, ঠিক আছে? এটাও কিন্তু ঠিক, এটাও ঠিক। তাহলে আমাদের দেখো এই সবগুলাই ঠিক এবং আরো অসংখ্য ঠিক, এরকম তো লিখতে থাকা যাবে, তাই না? যতবার ইচ্ছা করে তুমি ঘুরো।
অসংখ্য অসংখ্য লিখা যাবে, -660 ডিগ্রি লিখা যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 780 ডিগ্রি লিখা যাবে, সবগুলাই কিন্তু ট্রু, একটাও কিন্তু ভুল না। ঠিক আছে, লিখলে সমস্যা হবে কিনা, লিখলে সমস্যা যেটা হবে যে একটা অবস্থান এক একজন এক এক ভাবে প্রকাশ করবে। তুমি বলো যে ভাই এই অবস্থানটা কত, একজন বললো ভাইয়া 5,60 ডিগ্রি, একজন ভাইয়া 5, -300 ডিগ্রি। তুমি ভাববে যে দুইটা ডিফারেন্ট অবস্থান, কিন্তু আসলে দুইটা সেম অবস্থান। একটা কনফিউশন ক্রিয়েট হবে, একটা কনফিউশন ক্রিয়েট হবে। এই কনফিউশন যেন ক্রিয়েট না হয় এই জন্য একটা রেঞ্জ বেঁধে দেওয়া হয়েছে, একটা রেঞ্জ বেঁধে দেওয়া হয়েছে, সেটা হলো -π থেকে π পর্যন্ত সীমার মধ্যে আমরা বলি হচ্ছে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। আমরা যেটা করব সেটা হলো আমরা পাই থেকে -π পর্যন্ত অ্যাঙ্গেলটাকে রাখার চেষ্টা করব। আমরা -π থেকে π এর মধ্যে যে ভ্যালুটা, ওইটাকে অ্যাঙ্গেল হিসেবে বলবো। কেন? এটা হচ্ছে কনভেনশন, যে আমরা এক একজন যেন এক এক রকম উত্তর না দেই, সবগুলো উত্তরই সঠিক কিন্তু সবাই যেন একটা সেম কথা বলি, এই জন্য আমরা লিমিট বেঁধে দিছি -π থেকে π পর্যন্ত, যেখানে π এর আগে একটা সমান চিহ্ন আছে। এটা খেয়াল রাখবো সবাই। কি সবাই ক্লিয়ার? জুরা বলছো এটা তো চলতে থাকবে, অ্যাঙ্গেলের কথা বলছিল। হ্যাঁ জুরা, এটা চলতে থাকবে। এই জন্যই হচ্ছে আমরা কি করছি, একটা লিমিট বেঁধে নিছি। লিমিটটা হচ্ছে -π থেকে π এর মধ্যে, থিটাটাকে রাখতে হবে -π থেকে π এর মধ্যে, এবং π এর সাথে একটা সমান চিহ্ন আছে, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা, এইটা যেমন কনভেনশন আছে, এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। কাহিনী হলো যে কেউ কেউ আছে তারা বলে ভাই আমি -π থেকে π এর মধ্যে রাখবো না, আমি নেগেটিভ রাখতে চাই না, আমি যেটা করব সেটা হলো আমি রাখবো এটাকে 0 থেকে, থিটাকে রাখবো 0 থেকে 2π এর মধ্যে। এটাও অনেকে করতে চায়, 0 থেকে 2π এর মধ্যে রাখতে চায়, বাট এইটা মাঝে মাঝে করা হয়, কেউ কেউ এটা করতে চায়, বাট এইটার নাম্বারটা বা এটার অ্যাকসেপ্টেন্সটা উপরটা থেকে বেশ কম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা নরমালি অ্যাভয়েড করব, আমরা এই প্রসেসে নরমালি যাব না। তোমরা দেখবা মনে হয় কোনো একজন রাইটারের বইয়ে এই 0 থেকে 2π এরটা ফলো করা আছে। ওকে, আমাদের এই অ্যাকসেপ্টেড, সবচেয়ে মোর অ্যাকসেপ্টেড হচ্ছে এটা -π থেকে π পর্যন্ত। ওকে, সামনে আগাচ্ছি তাহলে। আশা করি সবাই বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? সাদ বলছো কেন শুধু ধনাত্মক নিলে হয়ে যেত, ধনাত্মক শুধু নিলেও হইতো, বাট ওটা কনভেনশন না। আর ধনাত্মক শুধু নিলে যেটা হইতো সেটা হলো যে 0 থেকে 360 অনেক বেশি একটা সংখ্যা, ওটা আমাদের না রাখতে চাই, -π থেকে π এর মধ্যে রাখাই প্রেফার করছে। আচ্ছা, আদ্রিতা বলতো পোলার স্থানাঙ্ক কি ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট। 9-10 উৎপাদকের বিশ্লেষণে এই অঙ্কটা ছিল। কোন অঙ্ক ছিল? এখন তো কোনো অঙ্ক করি নাই, অঙ্ক পাইলা কই? এখন তো কোনো অঙ্কই করি নাই। আচ্ছা ঠিক আছে, তো সামনে আগাচ্ছি। রাহিমুল সীমাগুলো বুঝিয়ে দেন। বুঝাই তো মোটামুটি দিলাম, এই যে -π থেকে π পর্যন্ত এটাই হচ্ছে আমাদের সীমা। হ্যাঁ, আমি যদি একটু ছবিতে দেখতে চাই তাহলে ছবিতে সীমা কেমন হবে? সীমা হবে হচ্ছে এই যে এতটুকু, যে আমার এইখান থেকে π পর্যন্ত এতটুকু ঘুরলাম। হ্যাঁ, এই π পর্যন্ত যখন পজিটিভ দিকে ঘুরতে তখন টাচ করতেছে, আর -π থেকে এতটুকু, এটা হচ্ছে সীমা। ঠিক আছে, আমরা মাইনাস এইখানে কোনো তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগ হইলে আমরা মাইনাস অ্যাঙ্গেল নিব, আর প্রথম বা দ্বিতীয় চতুর্ভাগ হইলে আমরা পজিটিভ অ্যাঙ্গেল নিব। এগুলো একটু মাথায় রাখবো সবাই। আশা করি সবাই ক্লিয়ার হইছো। এইখানে দেখো সুন্দর করে চার্ট করে বলা আছে। আচ্ছা, এই চার্টের দরকার কি, এটাও তো একটু পরে আসতেছি। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে পোলার স্থানাঙ্ক কি অল টাইম ঋণাত্মক? কোথায় ঋণাত্মক দেখলা তুমি? কোথায় ঋণাত্মক পাইলা পবিত্র? ঋণাত্মক তো এখনো কিছু আসে নাই। ওকে, মাইনাস এক্স অ্যাক্সিসে আসলে 180 ডিগ্রি কোণ হবে, রাইট সাদ? মাইনাস এক্স অ্যাক্সিসে 180 ডিগ্রি কোণ হবে। ওকে, তো চলো আমরা হচ্ছে কি করব। আচ্ছা, এখন আমরা যেটাতে চলে যাব সেটা হলো যে এখানে একটা চার্ট দেওয়া আছে যে কোন তার ক্ষেত্রে কি হবে, বাট এটাতে আমরা একটু পরে আসবো। ঠিক আছে, এটাতে আমরা একটু পরে আসবো। তার আগে আমরা দেখে নিই চলো স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তর। আমরা স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তর দেখে নেই। মনে করো তোমাকে হচ্ছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তোমার কার্টেশিয়ান স্থানাঙ্ক দরকার, অথবা তোমার কার্টেশিয়ান স্থানাঙ্ক দেওয়া আছে, তোমার পোলার স্থানাঙ্ক দরকার। এটা হচ্ছে আমরা একটু প্রথমে দেখি। মনে করো আমি প্রথমে কি দেখতে যাচ্ছি, পোলার টু কার্টেশিয়ান। মনে করো আমি পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমি সেখান থেকে কার্টেশিয়ান স্থানাঙ্কতে কনভার্ট করতে চাই। অর্থাৎ আমার আর আর থিটাটা গিভেন, আর আর থিটা গিভেন, আমি আমি কনভার্ট করতে চাই কিসে? এক্স আর ওয়াই এ কনভার্ট করতে চাই। তাহলে দেখো তোমাকে দেওয়া আছে কি, আর দেওয়া আছে এবং থিটা দেওয়া আছে।
তোমার লাগবে এক্স আর ওয়াই। দেখো তো এই ত্রিভুজটা থেকে সুন্দর করে কি আর আর থিটা থেকে এক্স আর ওয়াই বলে ফেলা কি সম্ভব নাকি সম্ভব না? অবশ্যই বলে ফেলা সম্ভব। এটা একটা সমকোণী ত্রিভুজ ভাইয়া। ভাই এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজটা হচ্ছে আর, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে ভূমি কত হবে? এটা আমরা সবাই জানি, তোমরা ফিজিক্সে উপাংশ পড়ছো, সেখানে শিখছো, অথবা তোমার ত্রিকোণমিতিতে শিখছো, আমি শিখাইছি যে এক্স ইজ ইকুয়ালস আমরা কত বলতে পারি বলতো? আর কজ থিটা। আমি কি বলছিলাম? অ্যাঙ্গেলের সাথে যেটা বিপরীত বাহু ওটা হয় আর সাইন থিটা, অতিভুজ ইন্টু সাইন থিটা, আর যেটা অ্যাঙ্গেলের সাথের বাহু ওটা কি হয়? আর কস থিটা। তাহলে দেখো আমি এক্স সমান কি বলতে পারি? এক্স সমান আমি বলতে পারি হচ্ছে আর কস থিটা, আর ওয়াই সমান আমি বলতে পারি আর সাইন থিটা। এটা যদি কেউ না বুঝে তাহলে কিন্তু ভীষণ বিপদ, এখনো তুমি অনেক পিছায় আসো। এটা ডিরেক্টলি তুমি এই ত্রিভুজের কোসাইন এবং সাইন নিলেই এই ফর্মুলা দুইটা চলে আসে। সবাই এটা বুঝি? সরণি বলতো আজকে টিচার্স ডে কিনা? আজকে টিচার্স ডে না, এটা হচ্ছে টিচার্স, আমাদের একটা ডে পালন করা হয় উদ্ভাসে, সেদিনের টি শার্ট। আচ্ছা, এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। দেখো এটাই কিন্তু হচ্ছে আমাদের কনভার্সন, ঠিক আছে? যেখানে আমার আর আর থিটা আমি জানি, আমি এক্স আর ওয়াই বের করতে চাই, আমি এই সূত্রের মাধ্যমেই আর আর থিটা দিয়ে এক্স আর ওয়াই বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো খুবই ইজি দুটো ফর্মুলা দিয়ে কিন্তু আমি পোলার টু কার্তেশিয়ান এই কনভার্সনটা করে ফেলতে পারি। এবার আসো পরের অংশে। পরের অংশ কি? পরের অংশ হচ্ছে কার্তেশিয়ান টু পোলার। এবার আমার এক্স এবং ওয়াই দেওয়া আছে, এবার আমার দেওয়া আছে হচ্ছে এক্স এবং ওয়াই, আমার বের করতে হবে হচ্ছে তোমার এক্স কমা ওয়াই দেওয়া আছে, বের করতে হবে আর আর থিটা। দেখো আমি যদি এখানে এক্স জানি এবং ওয়াই জানি, তুমি একটু চোখে তাকায় দেখো তো আর এর ভ্যালু কত, এটা কি বলে ফেলা সম্ভব না? রাইট? আর এর ভ্যালু কি বলে ফেলা সম্ভব নাকি সম্ভব না? অবশ্যই বলে ফেলা সম্ভব। আর ইজ ইকুয়ালস টু পিথাগোরাস দিয়ে বলা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক কিনা? ঠিক তাই। তাহলে দেখো পিথাগোরাস থেকে আমরা বলতে পারি যে আর হচ্ছে অতিভুজ, এটার ভ্যালু হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক ঠিক ঠিক, সবাই বুঝছি এটা? ওকে, গুড। আচ্ছা, এখন আমার দরকার থিটার ভ্যালু। হ্যাঁ, থিটার ভ্যালু আমার দরকার। দেখো তো থিটা, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে এটাকে বলা যাবে যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু বলা যায় ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থিটা ইজ ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এইটা। রাইট? তাহলে থিটা দেখো আমরা এই জিনিসটা পেয়ে গেছি, থিটার এই মানটা পেয়ে গেছি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। ভাই এতটুক হইলে সবকিছু না ঠিকঠাক ছিল, বাট ঝামেলা কোথায় তোমাকে আমি বলি। ঝামেলা হলো, ঝামেলা কোথায় তোমাকে আমি বলি, ঝামেলা হলো যে মনে করো আমি তোমাকে এখন এই যে আমাদের ম্যাথটা ছিল, হ্যাঁ আমরা এই যে জিনিসটা দেখলাম, এখান থেকে তোমাকে আমি বের করতে বললাম ভাইয়া 1,√3, এটা একটা কার্তেশিয়ান বিন্দু, এটাকে তুমি পোলারে কনভার্ট করো। আবার বললাম -1, -√3, এই বিন্দুটাকেও তুমি কার্তেশিয়ানে কনভার্ট করো। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু কনভার্ট করার ট্রাই করে আসো। 1, √3 এটাকে যদি আমি পোলারে, সরি এটা তো কার্তেশিয়ানে আছে, এটাকে পোলারে কনভার্ট করতে হবে। কার্তেশিয়ান থেকে পোলারে কনভার্ট করতে চাই, তাহলে দেখো r ইজ ইকুয়ালস টু আমি কি বলতে পারবো, এটা হবে হচ্ছে r ইজ ইকুয়ালস টু √1 স্কয়ার প্লাস √3 স্কয়ার। এটা হবে 1 + 3, তাহলে √4। তাহলে r এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। এবার আমাদের ফর্মুলা কি ছিল? tan ইনভার্স থিটা যদি বের করতে চাই, থিটা, তাহলে থিটা ইজ ইকুয়ালস হবে tan ইনভার্স y বাই x, এইটা। tan ইনভার্স y বাই x, y হচ্ছে √3, x হচ্ছে 1, তাহলে এটা হবে tan ইনভার্স √3/1 বা tan ইনভার্স √3। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে π/3 বা 60 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু হচ্ছে আমি বললাম π/3। নরমালি রেডিয়ানে লেখাই হচ্ছে গুড প্র্যাকটিস, রেডিয়ানে লেখাই হচ্ছে ট্রেডিশন। আচ্ছা, এবার আসো এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে r ইজ ইকুয়ালস টু এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে? -1 হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার, তাই না? এটার ভ্যালু কত আসলো? r সমান আমি পেয়ে গেছি 2। এবার আসলে থিটার ভ্যালুটা বের করি, থিটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে tan ইনভার্স y বাই x। এখানে y হচ্ছে -√3, x হচ্ছে -1, তাহলে এটা হবে tan ইনভার্স, দেখো কি হয়,
-√3 -1 মাইনাস মাইনাস কাটা থাকে হচ্ছে tan ইনভার্স √3, তো tan ইনভার্স √3 ভ্যালু কত? এটা হয় হচ্ছে π/3। তাহলে দেখো আমি প্রথমটার জন্য পোলার যে বিন্দু পাইছি সেটা হয় হচ্ছে 2, π/3। পরেরটার জন্য যে পোলার বিন্দু পাইছি সেটাও হয় কত? 2, π/3। ভাইয়া দুইটা ডিফারেন্ট বিন্দু, এই দুটো বিন্দু কি সেম নাকি ডিফারেন্ট? অবশ্যই দুটো ডিফারেন্ট বিন্দু, দুটোর অবস্থান ডিফারেন্ট, কিন্তু এদের পোলার যেই অবস্থানটা আসছে, পোলার যে স্থানাঙ্কটা আসছে এটা সেম আসছে। এটা কি হওয়া পসিবল? তোমরা চ্যাট বক্সে আমাকে জানাও। আমাদের দুটো ডিফারেন্ট বিন্দুর কিন্তু কোন স্থানাঙ্ক কখনোই সেম হতে পারে না, অবশ্যই এটা ডিফারেন্ট আসতে হবে। তাহলে ঝামেলাটা আসলে কোথায় হয়েছে? ঝামেলাটা হয়েছে হচ্ছে আমাদের থিটা বের করার ক্ষেত্রে। ঝামেলা হয়েছে হচ্ছে আমাদের থিটা বের করার ক্ষেত্রে। থিটা আমরা এভাবে নির্ণয় করতে পারবো না। থিটা আমরা এইভাবে নির্ণয় করতে পারবো না। আমাদের থিটাকে চতুর্ভাগ অনুযায়ী আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে এই ঝামেলা থেকে বের হওয়ার জন্য। ঠিক আছে, এই চতুর্ভাগ অনুযায়ী আলাদা আলাদা করে নির্ণয় করার সিস্টেম কি? সিস্টেমটা হচ্ছে এইটা, যেখানে আমরা ফলো করব হচ্ছে বেসিক্যালি দেখো এই কলামটা হচ্ছে আমরা ফলো করব, এই কলামটা ফলো করব। ঠিক আছে, আমরা বেসিক্যালি এই কলামটা ফলো করব যেটা -π থেকে π এই সীমার মধ্যে আছে। তাহলে আমাদেরকে থিটা বের করার ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হলো প্রথমেই চতুর্ভাগ দেখে নেওয়া, যেটা কোন চতুর্ভাগে পড়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ, এটা চেক করতে হবে। চেক করে তারপর চতুর্ভাগ অনুযায়ী তোমাকে আলাদা আলাদা ফর্মুলা ইউজ করতে হবে। প্রথম চতুর্ভাগে হইলে tan ইনভার্স মডুলাস অফ y/x, দ্বিতীয় চতুর্ভাগে হইলে π মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x, তৃতীয় চতুর্ভাগে হইলে -π প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x, এবং চতুর্থ হইলে -tan ইনভার্স মডুলাস অফ y/x। কেন চারটা চতুর্ভাগের জন্য চারটা আলাদা কেন? আমাদের এই মুখ্য মানের যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে থিটাকে রাখার জন্য আমরা চারটা চতুর্ভাগে এভাবে চারটা আলাদা ফর্মুলা ইউজ করব। বুশরা বলছো সেকেন্ডটা বা দ্বিতীয় কলামটা ফলো করলে কি হবে? এই দ্বিতীয় কলামটা হচ্ছে 0 থেকে 2π এই সীমার মধ্যে রাখার কলাম, বাট আমি যেটা বললাম যে এই কলামটা স্ট্যান্ডার্ড না, এই 0 থেকে 2π এর মধ্যে রাখাটা স্ট্যান্ডার্ড না, কিন্তু কিছু বইয়ে, আমাদের বাংলাদেশি রাইটারেরও কিছু বইয়ে রাখছে, অনেক টিচার হয়তো নাম্বারও দেয়, এই জন্য হচ্ছে আমরা এটাও ইনক্লুড করে রাখছি। বাট মোস্ট একসেপ্টেড ওয়ে হচ্ছে এটা, -π থেকে π এর মধ্যে রাখা। ওকে, সো আশা করি সবাই এটা বুঝছি। কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করে ফেলতে পারো। আমরা হচ্ছে এখানে একটা নোট এবং সারসংক্ষেপ আছে, এটা দেখাই আমরা হচ্ছে একটা ব্রেকে যাব, হয়তো ব্রেকের পরে হচ্ছে আমরা বাকি কয়েকটা ম্যাথ করবো, এই ম্যাথটা আমরা দেখবো। আচ্ছা, রাফি বলবে সূত্র প্রতিপাদন করে দিবেন না। সূত্র তো মোস্টলি সব প্রতিপাদন করেই দিছি, আর এগুলা জাস্ট তুমি ছবি এঁকে দেখলেই তুমি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, তোমাকে দেখাই দিচ্ছি জিনিসটা, কনসেপ্টটা দেখো। আমাদের মনে করো আমাদের প্রথম চতুর্ভাগে যদি কোনো বিন্দু থাকে, তাহলে ওইটার জন্য তো খুবই ইজি, আমরা দেখছিলামই, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, তাহলে এই থিটাটা হবে কত? থিটাটা হবে হচ্ছে tan ইনভার্স y/x, এটা নিয়ে কোনো প্যারা নেই। প্রথম চতুর্ভাগের জন্য তো চিল। দ্বিতীয় চতুর্ভাগ হলে কি ঝামেলা হবে খেয়াল করো। আমরা চিন্তা করতেছি হচ্ছে দেখো এই অ্যাঙ্গেলটাকে নিয়ে, আমরা এখন এই অ্যাঙ্গেলটা বের করতে চাই। ঠিক আছে, তা এই থিটা কি হবে? এটা যদি হয় y, সরি এটা, হ্যাঁ এটা যদি হয় y, এটা যদি হয় x, এই xটা কিন্তু ঋণাত্মক। ঠিক আছে, এই জন্য একটা মডুলাস ইউজ করব। এই জন্য আমরা কি করবো? একটা মডুলাস ইউজ করবো। দেখো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা কি করব? একটা মডুলাস ইউজ করব। তাহলে এটা হবে হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x। কেন ইউজ করছেন? কারণ এখানে তো x ঋণাত্মক, এটা গায়েব করার জন্য আমরা খালি পজিটিভ মানটা নিয়ে কাজ করব। কিন্তু ভাইয়া তাহলে আপনি যে থিটা পাইছেন বা অ্যাঙ্গেলটা পাইছেন, এটা কার সাথে কোণ? এটা x অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ। আপনার দরকার কোনটা? ভাই আপনার দরকার হচ্ছে এই কোণটা, এই কোণটা দরকার। তাহলে আপনি এই থিটা থেকে এই কোণটা কিভাবে পাবেন? আপনি থিটা থেকে এই কোণটা কিভাবে পাবেন? পাই থেকে বিয়োগ করলেই পেয়ে যাবেন। আপনি পায়ের সাথে বিয়োগ করেন, তাহলে আপনি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবেন। পাই থেকে বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে এটা 180 মাইনাস বা পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x হবে। ওকে, একই হবে তোমরা পরের গুলো আমার মনে হয় নিজেরাই করে ফেলতে পারবে, এগুলো খুবই সিম্পল জিনিস, আর কি জন্য আমি আর আগাই নাই, ডিটেইলে যাই নাই। তোমার এই অ্যাঙ্গেলটা মনে করো হচ্ছে তুমি বের করবা থিটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে তোমার y, এটা হচ্ছে তোমার x, এটা হচ্ছে তোমার x, তাই না? y হচ্ছে এখানে নেগেটিভ, এই জন্য তুমি হচ্ছে কি নিবা? মডুলাস নিবা, tan ইনভার্স মডুলাস অফ y/x মডুলাস নিলাম, কিন্তু এইখানে যে থিটা বা অ্যাঙ্গেলটা, এটা কি পজিটিভ হওয়ার কথা নাকি নেগেটিভ হওয়ার কথা? নেগেটিভ হওয়ার কথা, এই জন্য সামনে একটা কি দিবা? মাইনাস দিবা। এটা যেহেতু ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, ঋণাত্মক অ্যাঙ্গেল, এই জন্য একটা মাইনাস দিব।
একই হবে তৃতীয় চতুর্ভাগ, এটাও দেখা দিচ্ছি। মনে করো এখানে একটা বিন্দু আছে, তাহলে এখানে আমি অ্যাঙ্গেল নিলাম মনে করো, তাহলে এটা মনে করো ওয়াই, এটা মনে করো এক্স। এবার ওয়াই আর এক্স দুটোই নেগেটিভ, হ্যাঁ, তাহলে মডুলাস নাও নেগেটিভ গায়েব করার জন্য। তাহলে এটা হবে কত, tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এইটা ঋণাত্মক হওয়ার কথা, এটা তুমি এইটা করলে এই অ্যাঙ্গেলটা পাবা, বাট তোমার পাইতে হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা পাওয়ার সিস্টেম হইলো মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স করা। মানে এটাই খালি মাইনাস দিয়ে গুণ করে দিছি, কারণ এটা মাইনাস অ্যাঙ্গেল, তো ওই জন্য এটাকেই মাইনাস দিয়ে গুণ করলে পাই এর আগে মাইনাস এবং tan ইনভার্স এর আগে প্লাস চলে আসে। ঠিক আছে, আমার মনে হয় নিজেরা এগুলা বুঝতে পারবে, একটু ছবি এঁকে ট্রাই করলে। এটা খুবই ইজি আর কি, খুবই ইজি কনসেপ্ট, ছবি দেখে এমনি বোঝা যাচ্ছে। আচ্ছা, একজন বলছে সেকেন্ড কোয়াড্রেন্টটা বুঝি না, আদিবা বলছো। আদিবা খেয়াল করো, তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা যেই ফর্মুলাটা দেখলাম থিটার, হ্যাঁ, এই যে tan ইনভার্স মডুলাস অফ y বাই x, এটা কার জন্য, এইটুকুর জন্য। বাট আমরা তো আসলে এটা বের করতে চাই না, আমরা কোনটা বের করতে চাই, আমরা বের করতে চাই হচ্ছে x অ্যাক্সিস ধনাত্মক দিকের সাথে। তাহলে এইটা হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই x, আমার দরকার এই কোনটা। তাহলে এটা কত হবে, পাই থেকে এটা বিয়োগ করলেই আমরা এটা পেয়ে যাব না, তাই করা হয়েছে, পাই থেকে এটা বিয়োগ করা হয়েছে। আদিবা কি বুঝতে পারছি, জানা হয়তো একটু চ্যাট বক্সে। মাহফুজ বলতো থার্ড কোয়াড্রেন্ট। আচ্ছা মাহফুজ খেয়াল করো, থার্ড কোয়াড্রেন্টে আমরা কি করছি, থার্ড কোয়াড্রেন্টে যেটা করছি সেটা হলো এই অ্যাঙ্গেলটা বের করছি। একইভাবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x, এখানে যা করছি এখানেও তাই করছি, কিন্তু এবার অ্যাঙ্গেলটা কি ঋণাত্মক হওয়ার কথা না, এই জন্য পুরোটার আগে একটা মাইনাস দিয়ে দাও। এটার ক্ষেত্রেই পুরোটার আগে যদি একটা মাইনাস দিয়ে দাও তাহলে থার্ড কোয়াড্রেন্ট চলে আসে। বুঝছি বুঝছি বুঝছি, ক্লিয়ার। ওকে, রুকাইয়া বলছো ক্লিয়ার, আদিবা বলছো ক্লিয়ার, মাহফুজ বুঝছো। জাস্ট সেকেন্ড কোয়াড্রেন্টের সামনে একটা মাইনাস দিলেই চলে আসবে, কারণ এই অ্যাঙ্গেলটা ঋণাত্মক, তাই না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ঋণাত্মক, আর কিছুই না। ওকে, কাউসার বলছো আলহামদুলিল্লাহ, চার্টের স্লাইডটা আরেকবার দেখাবেন, হ্যাঁ দেখাবো, সমস্যা নাই। সবাই বুঝছো কিনা দেখে নিই। ওকে, সবাই বুঝছো, ভেরি গুড ভেরি গুড, জুহরা, মুনতাসির, শিফাত, ওকে নাইস। আচ্ছা, তাহলে এখানে একটা সার সংক্ষেপ দেওয়া আছে, সেটা হলো এক্স অক্ষের উপর কোন বিন্দুর কোটির মান y ইকুয়াল টু 0 হয়, এটা বুঝাই যায় যে এক্স অক্ষের উপর আমার দূরত্ব কত, এক্স অক্ষ থেকে 0। তাহলে এক্স অক্ষের উপর y হয় 0 আর y অক্ষের উপর এক্স হয় 0, এটা একটু মনে রাখবো সবাই। এক্স অক্ষের উপর y হয় 0, এক্স অক্ষের উপর y হয় 0 এবং y অক্ষের উপর এক্স হয় 0, এই জিনিসটা একটু সবাই মনে রাখবো। আচ্ছা, আর এখানে আমরা এতক্ষণ যে ফর্মুলাগুলো পড়লাম সার সংক্ষেপ এখানে দেওয়া আছে, যে আমাদের x ইজ ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, ওকে, r ইজ ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে আমাদের চতুর্ভাগ আগে ডিটারমাইন করতে হয় কোন চতুর্ভাগ, তারপর চতুর্ভাগ অনুসারে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। তো এখন হচ্ছে আমরা একটা ব্রেকে যাচ্ছি, এরপরে হচ্ছে আমরা আমাদের যে ম্যাথ কয়টা আছে সেটা হচ্ছে আমরা এরপরে দেখবো। তো ব্রেকে যাই, কয়টা বাজে এখন, এখন বাজে 6:51, আমরা হচ্ছে 7টায় না হয় আবার স্টার্ট করবো। হ্যাঁ, চার্টের স্লাইডটা দিয়ে যাচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ কেন থার্ড চতুর্ভাগে ইরা জিজ্ঞেস করছো, কারণ আমাদের মাইনাস পাই থেকে 0 এর মধ্যে রাখতে হবে। আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ, না তো থার্ড চতুর্ভাগে তো ক্লকওয়াইজ নেগেটিভটা, তাই না, আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যেতে চাই তাহলে ওটা পাইকে এক্সিড করে যায়, পাইকে অতিক্রম করে যায়, সেটা আমাদের করা যাবে না, আমাদের পাই থেকে মাইনাস পাই এর মধ্যে রাখতে হবে, এই জন্য। ওকে।
হ্যালো এভরিওয়ান, ব্রেক টাইম ওভার। আশা করি তোমাদের সবার ভালো ব্রেক গেছে। এখন হচ্ছে আমাদের অল্প কিছুক্ষণের ক্লাসের বাকি আছে। আজকে তো আমাদের একটা লেকচার, আমরা হচ্ছে আর অল্প কিছুক্ষণ ক্লাসের করলেই, কয়েকটা ম্যাথ সলভ করলেই এই রিলেটেড আমাদের কিন্তু আজকের ক্লাস শেষ। খুবই ছোট একটা ক্লাস। হ্যাঁ, এই পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমাদের হচ্ছে আজকে লেকচারটা। ওকে, তো চলো আমরা হচ্ছে আমাদের লেকচার স্টার্ট করি। তো এখন আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে এখন অঙ্ক দেখবো। এর মধ্যে কয়েকটা অঙ্ক আমরা অলরেডি করে ফেলছি। দেখো তো, এই 1/√3 আর -1/√3 এগুলো আমরা করে ফেলছি না। 1/√3 এবং -1 -√3 এটা করে ফেলছি, এটা অলরেডি ডান। দেখো এই স্লাইডে কিন্তু আমরা এটা করে ফেলছি। এই যে দেখো, এখানে কিন্তু এটা করা শেষ। একটা আসে কত আমাদের, আচ্ছা পুরো ডিটেইল সলভ করে নিয়ে এটা কিন্তু দেখাইছিলাম যে ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি না হয়। ওকে, তাহলে এটা কি হয়েছে, এটা তো ঠিকই ছিল। এটা ছিল হচ্ছে, এটা আমাদের আর আসছিল কত, এটার আর আসছিল হচ্ছে 2 এবং অ্যাঙ্গেল আসছিল কত, অ্যাঙ্গেল আসছিল π/3। তাহলে প্রথমটা করে দিচ্ছি না। এবার আসো তৃতীয়টা, -1 -√3। তাহলে এইটা কোন চতুর্ভাগে বলো তো? আগেই চতুর্ভাগ ডিফাইন করতে হবে। মানে সরি, মাথায় রাখবা যে তোমার পোলারে কনভার্ট করার জন্য আগেই তোমার চতুর্ভাগ ডিফাইন করতে হবে। এটা তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে আর তো এখানে 2ই থাকবে, যে ভাইয়া আর সমান 2। অ্যাঙ্গেলটা কত হবে তৃতীয় চতুর্ভাগের জন্য? অ্যাঙ্গেল হচ্ছে -π প্লাস tan ইনভার্স মডিউলাস অফ y/x। তাহলে আসলে যদি ভ্যালু বসাই, তাহলে -π প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x হচ্ছে আমাদের -√3 -1। তাহলে এইটা আসবে হচ্ছে π/3। তাহলে -π প্লাস π/3, তাহলে -π প্লাস π/3 কত হয়? -2π/3 হয়। এটা হয় হচ্ছে আমাদের, দেখো অ্যাঙ্গেলটা। তাহলে থিটা বের হয়ে আসছে -2π/3, আর হচ্ছে 2। তাহলে এটা হবে হচ্ছে 2, -2π/3। এবার আসো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের এটা হচ্ছে আমাদের একটা বিন্দু। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের যেহেতু বিন্দু, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটারও তুমি আর যদি বের করো, এটার আর আসবে হচ্ছে 2 আসবে। অ্যাঙ্গেলটা কত হবে? দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের ফর্মুলা হইলো π মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের জন্য ফর্মুলা। এটার ভ্যালু আসবে হচ্ছে π/3। তাহলে π মাইনাস π/3 আসবে হচ্ছে 2π/3। ওকে, এখানে কারো কোনো অসুবিধা আছে? আমার মনে হয় না থাকার কথা। সবাই বুঝছি কি এটা? জাস্ট ফর্মুলায় বসাইছি, জাস্ট আমরা দেখছি কোন চতুর্ভাগ, তাহলেই হয়ে গেছে। মাফরুহা বলছো বুঝো নাই। মাফরুহা কি বুঝো নাই একটু চ্যাট বক্সে একটু জানাও। আচ্ছা, ইরা বলছো নাই, রুকাইয়াও ক্লিয়ার। ওকে, সবাই আগেই করে ফেলছো, ভেরি গুড। মাফরুহা তোমার কোথায় সমস্যা তুমি হচ্ছে একটু জানাও। এগুলো খুব ইজি অঙ্ক, এক্স্যাক্টলি রাইট, খুব ইজি অঙ্ক, নরমালি এমসিকিউ তে হাইয়েস্ট আসে। খায়রুল বলছে আর ইকুয়াল টু 2 কি হবে? খায়রুল, এটাই তো আমরা একটু আগে এতক্ষণ ধরে করলাম। এই যে দেখো, এখানে আর ইকুয়াল টু 2 আমরা বের করে নিয়ে আসছি না। আর ইজ ইকুয়ালস টু 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। করো, √1 স্কয়ার প্লাস √3 স্কয়ার করো, আমার 2 চলে আসবে। ওকে, মাহফুফা বুঝে ফেলছো, ভেরি গুড। ওকে, সামনে আগাচ্ছি তাহলে। তাহলে এবার তোমাদের জন্য একটা কুইজ। তাহলে একটা কার্তেশিয়ান বিন্দু দেওয়া আছে, এটার পোলার স্থানাঙ্ক আমাদেরকে বের করতে বলছে। ওকে, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি এবং টাইমারও স্টার্ট করে দিচ্ছি। টাইম 50 সেকেন্ড দেওয়া আছে, 50 সেকেন্ড থাকলো, সবাই অ্যান্সার করে ফেলবা। ওকে, আচ্ছা, প্রথমে চতুর্ভাগ দেখে নিবা, চতুর্ভাগ দেখে এরপর সূত্র বসাবা। ওকে, তোমাদের সময় কিন্তু শেষ এবং তোমাদের আমি যদি অ্যান্সার একটু চেক করি, তোমরা 84% অ্যান্সার করছো হচ্ছে অপশন ডি। 84% অপশন ডি অ্যান্সার করছো, আমি জানাই দিচ্ছি এটাই কারেক্ট অ্যান্সার। এটাই কারেক্ট অ্যান্সার। আসো আমরা একটু দেখে নেই যে এইটার অ্যান্সার আসলে কিভাবে হবে। আচ্ছা, 84 না, লাস্টে একজন মানে ভুল অ্যান্সার দিছে, এরপরে 82 হয়ে গেছে পরে 82। ওকে, তাহলে দেখে নেই যে এটা কেমনে বের করা যায়। প্রথমে তুমি যেটা আর বের করো, দেখো তো এটার আর কত হয়। এটার আর হয় হচ্ছে √2, এটা হচ্ছে এক্স এর মান, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, পুরোটার উপর একটা রুট, তাই না?
আর এর ফর্মুলা হচ্ছে √x² প্লাস y²। বসাও তাহলে, এটা হয়ে যায় 2 + 2 4, তাহলে এটা হচ্ছে √4, আর √4 এর ভ্যালু হচ্ছে 2। আর এর মান হচ্ছে 2। তুমি যদি খেয়াল করে দেখো, শুধুমাত্র আর বের করলেই কিন্তু অ্যান্সার বলে দেওয়া যায়, যে অপশন হবে ডি, কারণ আর এর মান হচ্ছে এখানে 2। তাহলে শুধুমাত্র আর দেখে এখানে অ্যান্সার বলে দেওয়া যায়। এবার তোমাকে আর এর সাথে তুমি যদি সাপোজ থিটাও যদি বের করতে চাই, তাহলে থিটা কি হবে দেখো, এইটা কোন চতুর্ভাগে, এটার x পজিটিভ y নেগেটিভ, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে পড়ে। চতুর্থ চতুর্ভাগের জন্য থিটার ফর্মুলা হচ্ছে -tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে এটা যদি তুমি ভ্যালুগুলো বসাও, এটা হবে হচ্ছে tan ইনভার্স y হচ্ছে এখানে -√2 আর x হচ্ছে এখানে √2। তাহলে এইখানে tan ইনভার্স এর ভিতরে আসবে হচ্ছে 1, যেহেতু মডুলাস আছে। তাহলে এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে tan ইনভার্স 1 মানে -π/4। ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছি, খুবই সহজ সিম্পল ম্যাথ। আশা করি এই সবে কারো কোনো প্রবলেম থাকা উচিত না। 82% তোমরা অ্যান্সার রাইট ভাবে করছো, এবং মনে হয় যে বাকি যে একটা দুজন যারা ভুল করছে, এক দুজন, তারাও মেবি ভুলেই হয়তো অনেকের ভুলে চলে গেছে। ওকে, তো সামনে আগাচ্ছি। কোন নির্ণয় √2 এর আগে মাইনাস না দিলে হবে? হবে, কারণ যেহেতু আমরা মডুলাস ইউজ করতেছি, মডুলাস ইউজ করলে আমাদের মাইনাস নিয়ে চিন্তা করতে হয় না। ঠিক আছে, মাইনাস নিয়ে আমাদের চিন্তা করতে হবে না যদি মডুলাস ইউজ করি। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্নে বলছে পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কতে রূপান্তর করতে। এটা আরো ইজি। তাহলে প্রথমটা আমরা যদি 1 নাম্বারটা করি, তাহলে আমাদের পোলার থেকে কার্তেশিয়ান, তাহলে x = হবে r cos θ, আর y = হবে r sin θ। আর বলা আছে আর কত ভাইয়া? 3, থিটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা হবে হচ্ছে 3 cos 90, এটা হবে হচ্ছে 3 sin 90। ভাইয়া cos 90 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 3 cos 90 হয়ে যাবে 0, আর sin 90 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3 sin 90 হয়ে যাবে 3। তাহলে x হইলো 0, y হইলো 3, তাহলে আমাদের অ্যানসার কত? অ্যানসার হবে হচ্ছে 0,3। খুবই সহজ সিম্পল অঙ্ক, মনে হয় না কোনো ঝামেলাই এখানে তোমাদের ফিল করা উচিত। পরেরটাতে চলে যাচ্ছি। 2 নাম্বারটা একদম সিমিলারলি করব, x = r cos θ, y = r sin θ। আর কত বলা আছে? √2 বলা আছে, থিটা কত বলা আছে? -3π/4 বলা আছে। তাহলে এটা হবে হচ্ছে √2 cos -3π/4, আর এটা কত বলা আছে? √2 sin -3π/4। তাহলে ক্যালকুলেটরে বসাবা, অ্যান্সার চলে আসবে। দেখো cos -3π/4, প্রথম কথা cos এ মাইনাসের কোনো ভ্যালু যাই আসে না, তাহলে মাইনাস থাকুক প্লাস থাকুক একই কথা। cos 3π/4 এর ভ্যালু কত? cos 3π/4 এর ভ্যালু হচ্ছে -1/√2, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে √2 ইনটু -1/√2। এবার আসে সাইন এর ক্ষেত্রে। sin -3π/4 এর ভ্যালু কত? তুমি যদি এটা হিসাব করে দেখো, এটা আসবে -sin 3π/4, তাহলে এটাও আসবে হচ্ছে -1/√2, তাহলে √2 ইনটু -1/√2। তাহলে দেখো তো কত আসছে দুটারই ভ্যালু। x এর ভ্যালু আসতেছে হচ্ছে -1, y এর ভ্যালু আসতেছে হচ্ছে -1। তাহলে এটার আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে -1,1। তুমি তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা এটা তুমি জাস্টিফাইডও করতে পারো এইটা বুঝে যে এটা কোন চতুর্ভাগে পড়ে। দেখো, এইটা হচ্ছে অবশ্যই অ্যাঙ্গেল দেখে বোঝা যাচ্ছে যে এইটা তৃতীয় চতুর্ভাগে পড়ে। এই কোনটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের, তোমার অ্যান্সার কিন্তু আসে তৃতীয় চতুর্ভাগের। তার মানে তোমার অ্যান্সার ঠিক আছে। এক্ষেত্রে খেয়াল করে দেখো, তোমার এইখানে যে বিন্দুটা আসছে 0,3, এইটা এটা আছে 3,90 ডিগ্রি, তাই না? 3,90 ডিগ্রি, তার মানে এটা আসে কিসে? এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস এর উপরে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যেহেতু 0,3, x যেহেতু 0, তাহলে এই বিন্দুটা হচ্ছে y অ্যাক্সিস এর উপরে, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু এই ক্ষেত্রে সব ঠিক আছে। ওকে, মাহিমা বলছো আর একটু যদি বলতেন, কি বলবো মাহিমা সেটা একটু বলো। হিসাব করি কিভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তুমি নরমালি প্র্যাকটিস করলে তুমি দেখবা যে তোমারও হয়ে গেছে। ওকে, সামনে আগাচ্ছি তাহলে। সবাই ক্লিয়ার? তুর্য বলছো ক্লিয়ার, আশা করি বাকিদেরটাও সবাই ক্লিয়ার আসো। মাহিমা 2 নাম্বারটা আরেকটু মনে বলতে বলছো। আচ্ছা মাহিমা, তোমার জন্য বলতেছি, আমাদের x আর y ফর্মুলা বসাইছি r cos θ আর sin θ। তাহলে √2 cos
থিটার ভ্যালু বসাও, থিটার ভ্যালু বসাও। এরপর cos -3π/4, এটা তো আমরা ত্রিকোণমিতি শিখে আসছি, এটা ভ্যালু কত? এটা ভ্যালু হচ্ছে -1/√2। sin -3π/4 ত্রিকোণমিতি শিখছি, -1/√2, ভ্যালু বসাইছি, অ্যান্সার চলে আসছে। বুঝরা বলছো অ্যান্সার ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? ওই যে বললাম চতুর্ভাগ দিয়ে চিন্তা করবা, যে এখানে যে চতুর্ভাগে অ্যান্সার পাইছো এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। আর এটা কোন চতুর্ভাগ? এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপরে একটা বিন্দু, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসের উপরে একটা বিন্দু। এখান থেকে হচ্ছে আমরা অ্যান্সার গুলো যাচাই করে ফেলতে পারি। ওকে, সামনে যাচ্ছি। ওকে, দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে নিচের কার্তেশীয় সমীকরণগুলোকে আমাকে হচ্ছে পোলার সমীকরণে প্রকাশ করতে হবে। খুব ভালো কথা, কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে এক্স এবং ওয়াই এ, আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে আর এবং থিটাতে। তো সিস্টেমটা হলো তোমার, যেখানে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টাইপের কিছু একটা দেখবা, সেটাকে হচ্ছে আমাদের কনভার্ট করে নিতে হবে। ওকে, ভালো কথা। তাহলে দেখি আসো আমরা এখান থেকে কি করতে পারি। প্রথমেই এক্স স্কোয়ার 1 নাম্বার দিয়ে যদি শুরু করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা দেখো কি জানি, আমরা জানি হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার প্রথম কাজই হইলো এইটাকে কনভার্ট করে ফেলা, এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে নিয়ে আসা। এটা হবে হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। ওকে, আচ্ছা, তাহলে এইটাকে লিখা যাবে কি? এটাকে লিখা যাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে লিখা যাবে হচ্ছে আর স্কোয়ার, পুরোটার উপর আছে হচ্ছে হোল স্কোয়ার। এটা বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। এরপর খেয়াল করো, এইখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নাই। যেহেতু নাই, যে কাজটা করবা সেটা হলো এক্স এর জায়গায় বসাবা আর কস থিটা, ওয়াই এর জায়গায় বসাবা আর সাইন থিটা। তাহলে দেখো তো কি পাচ্ছি, তাহলে পাবো হচ্ছে এ স্কোয়ার, এক্স এর জায়গায় বসাবো আর কস থিটা, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো আর সাইন থিটা, তাহলে এটা হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখো লেফট হ্যান্ড সাইডে আমার থেকে যাচ্ছে হচ্ছে আর টু দি পাওয়ার অফ 4, রাইট হ্যান্ড সাইডে যদি আর স্কোয়ার কমন নেই, বাইরে থাকবে এ স্কোয়ার আর স্কোয়ার, ভিতরে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ভাইয়া কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ফর্মুলা শিখছি আমরা ত্রিকোণমিতিতে, বলো তো কি ফর্মুলা? সবাই চ্যাট বক্সে জানাই তো এটা কি ফর্মুলা হয়। ইদার অলরেডি শেষ, ভেরি গুড। এটা কি ফর্মুলা হয়? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কজ টু থিটার ফর্মুলা, কজ টু থিটার ফর্মুলা। এখানে হচ্ছে আমাদের দেখো আর টু দি পাওয়ার অফ 4 আর এখানে আছে আর স্কোয়ার, কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি আলটিমেটলি? থাকবে হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার কজ টু থিটা। দেখো এটাই হচ্ছে আমাদের প্রদত্ত কার্তেশিয়ান সমীকরণকে পোলার সমীকরণে স্থানান্তর। দেখো এটা পুরোপুরি একটা পোলার সমীকরণ, কারণ এখানে কোনো এক্স নাই ওয়াই নাই, শুধুমাত্র কি আছে? আর আছে এবং থিটা আছে। এটাই হচ্ছে আমাদের সেই পোলার সমীকরণ। ওকে, গুড। হ্যাঁ, যারা থিটাকে, যারা সমস্যা নাই, তোমরা 2a লিখছো, গুড, থিটা লিখতে হবে না। ওকে, গুড। আচ্ছা, এগুলো যদি এমসিকিউ দেখবি না, এটা রিটেন আসা ম্যাথ। এই যে আমরা এখন যেটা করছি, তো রিটেন আসার মতো ম্যাথ, এটা ক নাম্বারে ইজিলি আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ইজিলি ক নাম্বারে আসার মতো একটা ম্যাথ। ক নাম্বারে এই ধরনের ম্যাথ প্রচুর আসে, তুমি দেখবা। আবার ক নাম্বারে সাধারণত এই ম্যাথ গুলাই আসে। ওকে, সাদ বলছো কার্তেশিয়ান থেকে পোলারে যেতে হলে আমরা কি করব? আর আর থিটা দিয়ে প্রকাশ করবে কিনা? এক্স্যাক্টলি তাই। পোলার মানে কি? আর আর থিটা। তাহলে পোলারে কনভার্ট করতে হলে সব এক্স আর ওয়াই কে আর আর থিটায় প্রকাশ করতে হবে, আর পোলার থেকে কার্তেশিয়ান আসতে হলে সব আর আর থিটাকে এক্স আর ওয়াই এ প্রকাশ করতে হবে। ওকে, বুঝছি আশা করি সবাই। পরের কোশ্চেনটা সলভ করে আসো। পরের কোশ্চেনটা আরো ইজি কোশ্চেন। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আর স্কোয়ার মাইনাস এ, ওয়াই কে কি লেখা যায়? আর সাইন থিটা, সমান সমান কত? 0। আর দিয়ে পুরোটা ডিভাইড করে, তাহলে এটা হবে আর মাইনাস এ সাইন থিটা ইকুয়াল টু 0। আর দিয়ে ডিভাইড করছি, আর এক লাইন লিখলে লিখতে পারো হচ্ছে আর ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা, বা উপরের লাইন রাখলেও ভুল কিছু নাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি সকলে বুঝতে কি পারলাম? আশা করি কারো বুঝতে এখানে অসুবিধা হওয়ার কথা না, সবাই আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, ডান, গুড গুড। আচ্ছা, সাদ বলছো আর ইজ ইকুয়ালস টু 0, এটা তো হতে পারতো। আচ্ছা সাদ, খেয়াল করে দেখো, আর ইজ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে ঘটনাটা আসলে কি ঘটে? আর ইজ ইকুয়ালস টু 0 মানে কি? মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে আমার 0। দেখো তো, মূল বিন্দু থেকে দূরত্ব 0 হওয়া কথাটার মানে কি? মূল বিন্দু থেকে দূরত্ব 0 হওয়া মানে এটা হচ্ছে এই পয়েন্টের উপরে আছে, মূল বিন্দুটাই হচ্ছে সেই বিন্দু। তাহলে এটার তুমি অ্যাঙ্গেলটাকে কিভাবে প্রকাশ করবা?
এটার অ্যাঙ্গেলটা কত হবে, এটা অ্যাঙ্গেলটা একটা বিন্দু কিভাবে আমাদের এক্স অ্যাক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেল কি ফর্ম করতে পারে, ফর্ম কিন্তু করতে পারে না। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের এখানে r = 0 হবে না। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছি। না কাউসার বলছে x = r sin θ, না 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 x = r sin θ না, x = r cos θ, y = r sin θ, খেয়াল করো। ওকে, আশা করি বুঝছো। ওকে, সামনে যাচ্ছি। আমাদের নেক্সট প্রবলেম দেখো, এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আমাকে পোলার সমীকরণ দেওয়া আছে, আমাকে কনভার্ট করতে কিসে বলছে, কনভার্ট করতে বলছে কার্টেসিয়ান সমীকরণে। তাহলে এখানেও কিছু না, আর আর থিটাকে সব নিয়ে যাবা কিসে, এক্স এবং ওয়াই এ নিয়ে যাবা। দেখো এখানে আর আছে, আর এর জায়গায় কি লিখতে পারি আমরা, দেখো তো আমরা আর এর জায়গায় লিখতে পারি হচ্ছে √x² প্লাস y²। এটা সমান কত, এটা সমান হচ্ছে a, এটা সমান হচ্ছে a। এখন রুটটা গায়েব করার জন্য আমরা এভাবে লিখতে পারি, দেখো রুট গায়েব করার জন্য উভয় পাশে স্কয়ার করে দাও, তাহলে x² প্লাস y² এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে a²। দেখো এটাই হচ্ছে আমাদের সেই কার্টেসিয়ান সমীকরণ, যেখানে আমাদের আর আর থিটা নাই, শুধুমাত্র কি আছে, x এবং y আছে। তাহলে প্রথম অঙ্ক শেষ, দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছে। আর ইনটু 1 প্লাস cos θ এটা আছে এখানে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এটা কি কাজ করা যায়, চলো আমরা যদি আর ভিতরে গুণ করে ফেলি, তাহলে এটা হবে r প্লাস r cos θ ইজ ইকুয়ালস টু 2। ভাইয়া r cos θ কে কি লেখা যায়, দেখো তো r cos θ কে লেখা যায় x। তাহলে দেখো আমি r ইকুয়াল টু কি পাচ্ছি, r ইকুয়াল টু পাচ্ছি 2 মাইনাস r cos θ, বা লিখতে পারি r ইজ ইকুয়ালস টু 2 মাইনাস x। এবার উভয় পাশে তুমি স্কয়ার করে দাও, উভয় পাশে যদি স্কয়ার করে দাও তাহলে এটা হয়ে যাবে r² মানে হচ্ছে x² প্লাস y²। ঠিক আছে, x² প্লাস y², 2 মাইনাস x হোল স্কয়ার, এটা মানে হচ্ছে 4 মাইনাস 4x প্লাস x²। x² কাটাকাটি থাকতেছে কি, দেখো y² ইজ ইকুয়ালস টু থাকতেছে হচ্ছে 4 কমন নিলে 1 মাইনাস x। এটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান সমীকরণ। কি সবাই কি বুঝতে পারলাম? জিদনি বলছে 2 নাম্বারটা আরেকবার। ওকে জিদনি, আমি 2 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো তো আমরা কি করছি, আমরা যে কাজটা করছি 2 নাম্বারে, সেটা হলো যে r দিয়ে ভিতরে গুণ করে দিছি, তাহলে হয়ে গেল r প্লাস r cos θ ইকুয়াল টু 2। তারপর r cos θ এটাকে হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, r cos θ কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। r cos θ এর জায়গায় কি লেখা যায়, x লেখা যায়। তাহলে r ইজ ইকুয়ালস টু কত পেয়ে গেছি, 2 মাইনাস x পেয়ে গেছি। ওকে, এবার উভয় পাশে বর্গ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেছে r² কে লেখা যায় x² প্লাস y², এটা হয়ে গেছে 2 মাইনাস x হোল স্কয়ার, ছোটবেলার a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা লিখে ফেলছি। এবার কিছুই না, x² কাটাকাটি কি থাকতেছে, y² ইকুয়াল টু 4 ইনটু 1 মাইনাস x। এবার কি বুঝতে পারছি জিদনি, চ্যাট বক্সে জানাই দেয় সবাই। পরজ বলছো 1 মাইনাস cos θ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা বাই 2 দিয়ে কি সলভ করা পসিবল? না, আমরা অবশ্যই এটা করতে যাব না, কারণ ওটা sin স্কয়ার থিটা বাই 2 চলে আসবে। আমি কিন্তু থিটা বাই 2 এর কোনো ফর্মুলা জানি না, আমি সব ফর্মুলা জানি r cos θ দিয়ে আর sin θ দিয়ে। থিটা বাই 2 যখন চলে আসবে তখন তুমি আর সলভ করতে পারবে না। সো এইটাকে অবশ্যই sin স্কয়ার থিটা বাই 2 বা cos স্কয়ার থিটা বাই 2 এটাতে কনভার্ট করা যাবে না। ওকে, হোপফুলি বুঝছো, অ্যানসার আশা করি পেয়ে গেছো। গুড, সামনে গেছে। তাহলে কখন বর্গ করব, কখন কমন নিব? আচ্ছা, কমন তো আসলে আমরা কোনো ক্ষেত্রে ওইভাবে নেই নাই, আমরা বর্গ করব যখন আমরা দেখতে পাচ্ছি যে আমার r² দরকার, তখন হচ্ছে আমরা বর্গ করব। আমরা নরমালি r² সমান জানি হচ্ছে x² প্লাস y²। তো যখন আমার দরকার যে এই r² বানাই, তখন আমরা বর্গ করব। যদি আমি দেখি যে আমার গুণ করে r sin θ আর cos θ বানাইতে হয়, তখন আমরা সেই অনুযায়ী কাজ করব। তোমাকে বুঝতে হবে যে এইখানে তোমার ফর্মুলা লিমিটেড, r² এর ফর্মুলা জানো, আর cos θ এর ফর্মুলা জানো, আর sin θ এর ফর্মুলা জানো, ঘুরে ফিরে তোমাকে এই 3টা ফর্মুলা বানাইতে হবে, তুমি যেভাবেই পারো না কেন। ওকে, তো এটা জাস্ট একটু ছোট, মানে অল্প একটু এখানে তোমার মানে বুদ্ধিমত্তা বা একটু প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করলেই তুমি এই ধরনের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারবা। কাউসার বলছো r ইজ ইকুয়াল টু 2 মাইনাস x, এটা রাখলে হবে না? না কাউসার, হবে না। এটা কি কার্টেসিয়ান সমীকরণ হইছে? এটার মধ্যে r এখনো রয়ে গেছে না, তোমাকে r কে তো তাড়াইতে হবে, এটা রাখলে হবে না। সবগুলো টার্ম কি এক পাশে নিয়ে লেখা যাবে না? হ্যাঁ যাবে। ওকে, তাহলে সামনে আগাচ্ছি, হোপফুলি তোমার অ্যান্সার পেয়ে গেছো। এরপর আমাদের চলে যাচ্ছে আমাদের নেক্সট ম্যাথে। ম্যাথটা খুবই আমার পছন্দের একটা ম্যাথ, কুয়েটে আসছিল। দেখো কি বলছে ম্যাথে বলছে হচ্ছে যে ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হয়েছে। ওপি একটা রেখাংশ, তাকে ঘড়ির কাঁটার দিকে হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হয়েছে। তার নতুন অবস্থান হলো OQ। পি এর স্থানাঙ্ক
হচ্ছে -√3, -3। তাহলে বলছে কিউ এর পোলার স্থানাঙ্ক কত হবে? প্রশ্নটা হলো এরকম যে ও হচ্ছে আমাদের মূল বিন্দু, পি একটা বিন্দু আছে, তাহলে ও হচ্ছে একটা বিন্দু, পি আর একটা বিন্দু আছে, এটা হচ্ছে ও পি একটা রেখাংশ। পি এর স্থানাঙ্ক বলে দিছে -√3, -3। এটা হচ্ছে পি এর স্থানাঙ্ক আমাকে বলে দিছে। ভালো কথা, আমাকে বলছে এই পি কে π/6 কোণে ঘোরানো হয়েছে। π/6 কোণে ঘোরানো হয়েছে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে। তাহলে নতুন যে রেখাংশ হয় সেটা হয় হচ্ছে ও কিউ। এটা হয় হচ্ছে ও কিউ। আমাকে বলছে এইটার পোলার স্থানাঙ্ক কত হবে? এই কিউ এর পোলার স্থানাঙ্ক কত হবে এটা বের করতে বলছে। কত কোণে ঘোরানো হয়েছে? π/6 কোণে। দেখো, আমি যেই কাজটা করবো এই ক্ষেত্রে সেটা হলো আমাকে অবশ্যই পি কে পোলারে কনভার্ট করতে হবে। কেন? কারণ আমাকে দেখো চেঞ্জটা কি করছে, অ্যাঙ্গেলের চেঞ্জ করছে। আমাকে বলো তো অ্যাঙ্গেল এটা কোন স্থানাঙ্ক ব্যবস্থার ডাইমেনশন? এটা কি আমাদের পোলারের ডাইমেনশন নাকি কার্তেশিয়ানের ডাইমেনশন? এটা অবশ্যই আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ডাইমেনশন। আমরা পোলারের ক্ষেত্রে কোণ বা অ্যাঙ্গেলকে ডিরেক্টলি যোগ বিয়োগ করতে পারি। আমরা আমরা অ্যাঙ্গেলকে পোলারের ক্ষেত্রে ডিরেক্টলি যোগ বা বিয়োগ করতে পারি। তাহলে আমরা অবশ্যই এই পি কে আগে পোলার স্থানাঙ্কে নিয়ে যাব, এরপর অ্যাঙ্গেলটা যোগ বিয়োগ করে দিলে আমাদের কিউ চলে আসবে। তাহলে পি কে আগে সুন্দর করে পোলারে কনভার্ট করে নিয়ে আসি চলো। তাহলে পি কে যদি পোলারে কনভার্ট করো তাহলে কি হবে আসো দেখি। পি কে পোলারে কনভার্ট করলে হবে হচ্ছে r = √3 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এটা হবে 3 + 9। √3 হোল স্কয়ার হয় 3 আর 3 স্কয়ার হয় 9। তাহলে এটা হবে হচ্ছে √12। √12 হচ্ছে r এর ভ্যালু। আর থিটা কত হবে? থিটা হবে হচ্ছে, এটা কোন চতুর্ভাগ? এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এটা তৃতীয় চতুর্ভাগের, তাহলে এটা হবে হচ্ছে -π প্লাস tan ইনভার্স মডুলাস অফ 3/√3। তাহলে এটা হয় কত? এটা হয় হচ্ছে -π প্লাস π/3। তাহলে এটা হচ্ছে -2π/3। ওকে, তাহলে দেখো আমরা r এবং থিটা পেয়ে গেছি। তাহলে √12 কে একটু ভদ্রভাবে কি লেখা যায় জানো? এটাকে লেখা যায় 2√3। √12 কে ভদ্রভাবে লেখা যায় 2√3। তাহলে এই বিন্দুটা হবে 2√3, -2π/3। তাহলে আমরা কিন্তু পি এর পোলার স্থানাঙ্ক পেয়ে গেছি। পি এর পোলার স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, খুব ভালো কথা। এখন আমরা যখন পি কে π/6 কোণে ঘুরাইছি, মনে করো এটা লাঠি, এই লাঠিকে আমি π/6 কোণে ঘুরাইছি, এটাকে ঘুরাইলে এটার দৈর্ঘ্যে কি কোনো পরিবর্তন হবে? এটার যে দৈর্ঘ্য, এটার কি কোনোই পরিবর্তন হবে বলো তো সবাই? এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাই না? এটা একটা দৈর্ঘ্য, এটা সেম থাকবে, রাইট? তাহলে এইটার যে r এর মান এটা কিন্তু ফিক্স থাকবে। তাহলে এক্ষেত্রেও আমাদের r এর মান কত হবে? 2√3 হবে। চেঞ্জটা হবে শুধুমাত্র অ্যাঙ্গেলের। তাহলে অ্যাঙ্গেল কতটুকু ঘোরানো হয়েছে? π/6। তাহলে আমরা কি করবো বলতো? -2π/3 সাথে π/6 কি করবো? যোগ করবো না বিয়োগ করবো? যোগ নাকি বিয়োগ? জানো সবাই চ্যাট বক্সে। যোগ নাকি বিয়োগ? যোগ। আচ্ছা, মোহনা বলছো যোগ, শাকিল বলছো বিয়োগ, সিয়ম বলছো যোগ, কাউসার বলছো বিয়োগ, এরা বলছো বিয়োগ, পরশ বলছো এডিশন। আচ্ছা, একদম থেকে 50-50 ভাগ। পবিত্র বলছো বিয়োগ, নাফিজ বলছো বিয়োগ, আদ্রিতা, মুনতাসির, শিমু বলছো যোগ। আচ্ছা, একদম 50-50। এটা বিয়োগ করতে হবে, কারণ কি বলছে? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ। ভাইয়া ক্লকওয়াইজ কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? ক্লকওয়াইজ ঘুরাইছো, এই যে এখান থেকে ক্লকওয়াইজ ঘুরাইছো, এখান থেকে ক্লকওয়াইজ ঘুরাইছো, কি পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে? এটা নেগেটিভ অ্যাঙ্গেল। নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য বিয়োগ করতে হবে। তাহলে নতুন যে থিটার মানটা হবে, থিটা নতুন মান হবে কত দেখো? ছিল -2π/3, এটার সাথে বিয়োগ করবা কত? π/6। এটার সাথে বিয়োগ করবা হচ্ছে π/6। তাহলে কত থাকে? থাকে হচ্ছে দেখো 6 এটা হয় হচ্ছে -4π, আর এটা থাকে হচ্ছে আমাদের পাই, তার মানে -5π। এটা থেকে যায় -5π/6, -5π/6। এটা হচ্ছে আমাদের এখানে থেকে যায় -5π/6। এন্ড কাহিনী হলো ভাইয়া -5π/6 এটা তো আমাদের অপশনেই নাই। -5π/6 তো হচ্ছে আমাদের অপশনে নাই, রাইট? থিটা =-30 ধরবা কিভাবে? তুমি থিটা =-30 কিভাবে ধরতে পারবা বলো তো? থিটা =-30 ধরতে পারবা না তো।
তাহলে ভুল হবে, তাই না? থিটা ইকুয়াল টু তুমি যদি -30 ধরো তাহলে কি আমাদের ঠিক থাকে? এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি করব? আমরা কত পাইছি? আমরা পাইছি হচ্ছে এখানে তোমার -5π/6। -5π/6 কে দেখো আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 7π/6। -5π/6 যেই কথা, 7π/6 একই কথা। দেখি আসো, দেখো -5π/6 এটা যেই কথা, এটা এইখানে কোন একটা পয়েন্টে আসবে। 7π/6 এটাও একই পয়েন্টে আসবে। দুইটা যোগ করলে দেখবা কত হয়, -5π/6 আর 7π/6 যোগ করলে দেখবা হচ্ছে 2π হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি দেখো -5π/6 এটা হচ্ছে আমাদের ভ্যালু কত হয়? এটা হয় যে -150 ডিগ্রি। -150 ডিগ্রি যেই কথা, 210 ডিগ্রি হুবহু সেম কথা। তাহলে দেখো আমি এটার জায়গায় লিখতে পারি কত, 7π/6। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এখানে অপশন এ। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, রিক্যাপ করে দিচ্ছি, কোনো প্যারা নাই। এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট? কেন ফোর্থ কোয়াড্রেন্টে কেন হবে? আমার যখন এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, এক্স এবং ওয়াই দুইটাই যখন নেগেটিভ, এটা কোনোভাবেই ফোর্থ কোয়াড্রেন্টে হওয়ার অবকাশ রাখে? আমাদের কেন মনে হচ্ছে এটা ফোর্থ কোয়াড্রেন্টে হবে? এক্স এবং ওয়াই দুইটাই নেগেটিভ হয় শুধুমাত্র থার্ড কোয়াড্রেন্টে। আমি শুরু থেকে রিক্যাপ করতেছি, দেখো। ওকে, দেখি আমরা কি করছি। আমাকে বলছে ওপি রেখাংশ পি এর হচ্ছে আমাকে স্থানাঙ্ক বলে দিছে। ওপি রেখাংশ, এই যে ওপি রেখাংশ পি এর স্থানাঙ্ক বলে দিছে, বলছে π/6 কোণে ঘোরানো হয়েছে। π/6 কোণে ঘোরানো হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে এইটাকে আমি কি করছি? প্রথমেই পোলারে কনভার্ট করছি। পোলারে নিশ্চয়ই এতক্ষণে আমরা কনভার্ট করা শিখে গেছি। এখানে আমরা আর বের করছি, এটা ছিল তৃতীয় চতুর্ভাগে, চতুর্ভাগ অনুযায়ী এখান থেকে হচ্ছে আমরা থেটা বের করছি। খুব ভালো কথা। তাহলে আমরা এটাতে পোলারে কনভার্ট করলাম। অ্যাঙ্গেলটা চেঞ্জ করা হয়েছে, যেহেতু অ্যাঙ্গেল চেঞ্জ করা হয়েছে নিশ্চয়ই আমাদের আর এর মানের কোনো পরিবর্তন হবে না, শুধু থিটার মানের পরিবর্তন হবে। তাহলে আর ছিল 2/2 × √3, তাই আছে 2√3। অ্যাঙ্গেলটা আছে -2π/3, তার সাথে বিয়োগ করতে হবে π/6, বিয়োগ কারণ ঘড়ির কাঁটার দিকে। তাহলে বিয়োগ করলে -2π/3 থেকে π/6 যদি বিয়োগ করো, এই যে দেখো বিয়োগ করলে আসে -5π/6। -5π/6 মানে হচ্ছে কত? এটা মানে হচ্ছে -150 ডিগ্রি। কারণ আমি অপশনে দেখতে পাচ্ছি ভাই -150 ডিগ্রি তো নাই, তাহলে আমি কি করব? তাহলে আমি দেখবো এটার কাছাকাছি মান কি আছে। দেখো 2√3 এখানে আছে, এটার কাছাকাছি মান আছে 7π/6, এবং 7π/6 মানে হচ্ছে পজিটিভ 210 ডিগ্রি। -150 ডিগ্রি যেই বিন্দু, পজিটিভ 210 ডিগ্রি কিন্তু একই বিন্দু। তাহলে আমি এখানে কি বসাবো? আমি এখানে বসাবো হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ দা কারেক্ট। আচ্ছা, আমি অপশন এ দাগাইছি কেন? অপশন ডি হবে, কারণ আর কখনো ঋণাত্মক হয় না, মনে রাখবা। আর কখনো ঋণাত্মক হয় না, আর অলওয়েজ পজিটিভ। হ্যাঁ, 2π থেকে বিয়োগ করলে, হ্যাঁ 2π থেকে বিয়োগ করে একই কথা আর কি। অ্যান্সার ডি হবে অ্যান্সার। হ্যাঁ, কারণ আমি হচ্ছে যে আমি ভুলে যে ওটা মাইনাস ছিল সামনে, খেয়াল করি নাই। ভাইয়া এখানে -30 ডিগ্রি যোগ করলে হবে না? তাই তো করছি, -30 ডিগ্রি তো যোগ করছি। প্রশ্ন কি আসলে? ভাইয়া কিউ&এ বক্সে ভুল আছে। আচ্ছা, 2π/3 এর কোন 2π/3 এর কোন আদিবাদ প্রশ্ন আমি বুঝি নাই। আর নেগেটিভ হয় না? না আব্দুল্লাহ, আর কখনো নেগেটিভ হয় না, কারণ আর হচ্ছে একটা দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। কোনগুলো ডিগ্রিতে নিয়ে করলে হবে না? হবে, কিন্তু দেখো তোমার অপশনে সবকিছু রেডিয়ানে আছে, তাহলে তোমার ডিগ্রিতে করে আবার রেডিয়ানে কনভার্ট করতে হবে। এই হচ্ছে ঝামেলাটা। রামিসা বলতে থিটা বের করে আবার বুঝাই দিতে। রামিসা খেয়াল করো, থিটাতে আমরা কি করছি দেখছি, তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগের ফর্মুলা ফেলছি, ফর্মুলা থেকে আমরা এই যে থিটার মানটা পাইলাম -2π/3। এরপর আমরা কি করছি? এরপরে হচ্ছে আমাকে বলছে কিউ এর জন্য যে অ্যাঙ্গেলটা, সেখানে হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার দিকে π/6 ঘোরানো হয়েছে। ঘড়ির কাঁটা যেহেতু ঋণাত্মক দিক, তাহলে এই জন্য আমরা π/6 এখানে বিয়োগ করছি, বা আমাদের ছাদের মতে -π/6 যোগ করছি। হ্যাঁ, একই কথা ঘুরে ফিরে। আচ্ছা, তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করে এই রেজাল্ট পাইলাম। এই তো, কিন্তু আমরা দেখছি এই রেজাল্টটা অপশনে নাই, তো এই জন্য আমরা দেখি -150 ডিগ্রি যেই কথা, 210 ডিগ্রি সেম কথা, এই জন্য আমরা অ্যান্সার দেখেছি অপশন ডি। আদিবা বলছো কোনটা কোনটা হবে? কোন হবে? অপশন ডি, 7π/6, অথবা যদি অপশনে -5π/6 থাকতো সেটা দিতাম। অপশন দেখে আমরা অ্যান্সার করবো, একই কথা। সবাই বুঝছি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, রামিসা ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? ওকে, সামনে যাচ্ছি।
ওকে, তো তোমাদের জন্য একটা কুইজ, সবাই একটু তাড়াতাড়ি করে অ্যান্সার করে ফেলো। দেখো কি বলছে, পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলের স্থানাঙ্ক কত? পোল মানে হচ্ছে মূল বিন্দুটা। এতক্ষণ সময়ের এটা কিছু নাই, 30 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে, সবাই অ্যান্সার করে ফেলো। 2 সেকেন্ড লাগে এটা অ্যান্সার করতে। পোলের স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তোমাদের সময় শেষ। তোমাদের সময় শেষ। দেখো, এটা আমার মনে হয় সবারই পারার কথা। পোল মানে যেটা বলে দিলাম, মূল বিন্দু, এবং মূল বিন্দুতে আমাদের কি হয়? মূল বিন্দুতে আমাদের হচ্ছে স্থানাঙ্ক হয় 0,0। ঠিক আছে, তাহলে আমাদের পোলের স্থানাঙ্ক হচ্ছে 0,0। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা যারা হচ্ছে অপশন এ দাগাইছো, তোমাদের এটা ঠিক হয়েছে, অপশন এ, এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো চলো, এটা যারা পারো, আমি জানি এটাতে আসলে সময় লাগার কোনো রিজন নাই। সবার আগে রাইট অ্যান্সার দিছে হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে রূপা। ওকে, গুড। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট স্লাইড দেখি। নেক্সট স্লাইড হচ্ছে তোমাদের বাড়ির কাজ, কিছুই না। তোমাকে পি একটা বিন্দু দিয়ে দিছে, তোমাকে এটার পোলার স্থানাঙ্ক কত বের করতে বলতে। খুবই সহজ একটা কাজ, এটা ঢাকা ভার্সিটিতে 19 সালে আসছিল। তোমাকে যেটা বললাম যে ক নাম্বারে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে, পোলার থেকে কার্তেশিয়ান, কার্তেশিয়ান থেকে পোলার। সো ক নাম্বারের জন্য হইলেও তোমাকে এগুলো জানতে হবে। আমাদের আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। আজকে আমরা যে পোলার এবং কার্তেশিয়ান নিয়ে পড়াশোনা করছি, তোমরা ট্রাই করো এখানে যে কয়টা প্রবলেমই আছে সলভ করে ফেলতে। খুবই সহজ, কোনো সমস্যা হওয়ার কথা না। এবং এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এরপর থেকে আবার আগানো শুরু করব। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো। বোর্ড পরীক্ষায় ডিগ্রিতে নিয়ে পরে রেডিয়ানে করা যাবে, কিন্তু তোমার সময় নষ্ট হবে আর কি। তোমার রেডিয়ানে তোমার অনেক বেশি ডিল করতে হবে কলেজ লাইফে এসে। বরং তার থেকে ভালো অভ্যাস হলো তোমার রেডিয়ানের সাথে অভ্যস্ত হয়ে যাওয়া। তুমি বারবার ডিগ্রিতে নিবা, আবার রেডিয়ানে কনভার্ট করবা, তুমি এটাতে হচ্ছে তোমার অনেক বেশি সময় নষ্ট হবে। আচ্ছা, হ্যাঁ, পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে। লিডার বোর্ড পাবলিশ করাই আছে আদ্রিতা। ওকে, মোটিভেশন আমি দিতে পারি না। রেডিয়ান কোনগুলোর কি মুখস্থ করব? কোন কি মুখস্থ করবা রেডিয়ান কোণে? মানে হ্যাঁ, তোমাকে বেসিক গুলো তো জানতেই হবে, যে π/6 কত, 2π/3 কত, π/3 কত, এগুলো তো জানতে হবে। এবং এগুলা ম্যাথ করতে করতে এগুলা অভ্যস্ত হয়ে যাবে। আমি কখনোই লিস্ট নিয়ে বসে মুখস্থ করি না, দেখা গেছে তোমার ম্যাথ করতে করতে জিনিসটা তোমার অভ্যস্ততা চলে আসে। অ্যান্সারটা রাইট হয়েছে কিনা কিভাবে বুঝবো? কোন অ্যান্সার? ওকে, হ্যাঁ, পিডিএফ তাড়াতাড়ি দিতে হবে। চিত্র দেখে কি বোঝা যাবে নাকি ভাই এই অধ্যায়? হ্যাঁ, আমরা দেখো, আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলো করলে তুমি আশা করি তোমার এই অধ্যায়ের প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ আমাদের অন্তর ভাইকে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের আমন্ত্রণ রইল। আগামীকালকে তোমাদের যে টপিকগুলোর উপরে ক্লাস হবে, তোমরা অবশ্যই ওই টপিকগুলোর উপরে একটা প্রিপারেশন নিয়ে তারপরে ক্লাসে অ্যাটেন্ড করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।